আসসালামু আলাইকুম। আমাকে সবাই জানাও যারা ক্লাসে জয়েন করছো অলরেডি যে কথা শোনা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, বিশেষ করে সাউন্ডটা ওকে আছে কিনা এইটা এনশিওর করো, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আচ্ছা, রক্তের তৃতীয় আর তাপগতিবিদ্যার দ্বিতীয় লেকচার ইউটিউবে দেওয়া হয়নি, আগামীকালের মধ্যে আজকের লেকচার সহ যে লেকচারগুলো আছে সবগুলা লেকচার সাজিদ আমরা দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম শিউলি, ওয়ালাইকুম আসসালাম আলিশা। আচ্ছা, তো মোটামুটি একটু বলি যে আমাদের এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আসলে প্রি মেডিকেলের ক্লাস, কিন্তু একটু বলি যে এই ক্লাসগুলো মেডিকেল অ্যাডমিশনের যে কোনো ভর্তি উৎস, অর্থাৎ সে 25 ব্যাচের হোক, 26 ব্যাচের হোক, আর 24 ব্যাচের হোক, অর্থাৎ সেকেন্ড টাইম আর 25 ব্যাচে যাদের এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা, বা 26 ব্যাচের যাদের আসলে আরো এক বছর পরে মেডিকেল ভর্তি পরীক্ষা, সবাই আসলে ক্লাসগুলো করতে পারবে। ফলে আমাদের ক্লাসগুলো এমন ভাবে করা, ফলে তুমি প্রি মেডিকেল হও, মূল মেডিকেল কোর্সের হও, আর সেকেন্ড টাইম বার ব্যাচের হও, আমাদের ক্লাসগুলা এখানে আমরা যতটুকু ডিটেইলসে নিই, যেভাবে আসলে ধরে ধরে বুঝাই, মেডিকেল অ্যাডমিশন কোর্সেও কিন্তু আমরা ঠিক সেভাবেই ক্লাসগুলা নি। ঠিক আছে, তাহলে আর একটু সবকিছু ঠিক আছে, অল ক্লিয়ার, ওকে। আর আজকে ঠিক আছে। আচ্ছা, আর আজকে এসএসসি রেজাল্ট দিল। এসএসসি রেজাল্ট যার যেমনই হোক, আমার মনে হয় যে সামনের যে সময়টা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, সামনের 2 বছর। ফলে এখন যদি কারো রেজাল্ট খারাপ হয়, সেই ভুলের প্রায়শ্চিত্ত করার খুব বড় সুযোগ আছে। সামনের 2 বছর কে কিভাবে কাজে লাগাচ্ছে সেটা আসলে লাইফের একটা বেস ওই সময়টাতেই তৈরি হয়। ফলে বিশেষ করে যারা 26 ব্যাচের আছো, প্রি মেডিকেলের আছো, তোমাদের প্রতি আমার একটাই পরামর্শ যে তুমি আসলে কোন মানে এই যে সময়টা, এই সময়টা খুবই ভাইটাল টাইম। বিশেষ করে 25 ব্যাচের যারা, তাদের কিন্তু ওই সুযোগটা আর নাই। ফলে যারা আসলে এইচএসসি তে ফাঁকি দিচ্ছে, অ্যাডমিশনে কিছুটা হইলেও তার কি বলা যায়, তার একটা প্রভাব সেখানে পড়বে, কিন্তু 26 ব্যাচের সেই সুযোগটা এখনো আছে। তোমাদেরকে আসলে সারাদিন রাত দিন 24 ঘন্টা অ্যাডমিশনের পড়াশোনা করতে হবে, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে, ব্যাপারটা কিন্তু এমন না। প্রি মেডিকেলের পড়াশোনাটা আসলে ইজি এজন্য যে প্রি মেডিকেলে তুমি আসলে লম্বা একটা সময় তোমার হাতে পাবা, অর্থাৎ এখন থেকে শুরু হচ্ছে জার্নিটা, দেখা যাচ্ছে যে বেশ লম্বা সময় আস্তে ধীরে আগাইলেই দেখা যাচ্ছে যে সিলেবাসটা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা ব্যাপার, এবার কিন্তু ফুল সিলেবাস তোমরা জানো। ফলে একটা দিক দিয়ে ভালো হয়েছে যে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টার গুলা তোমাদের সিনিয়ররা ইভেন 25 ব্যাচ পর্যন্ত ওরা একটা ভোগান্তি পোহায়, কিন্তু তোমরা একাডেমিকেই সবগুলা চ্যাপ্টার পড়ে আসতেছো। এটা খুবই চমৎকার একটা ব্যাপার। আর প্রি মেডিকেলের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে তোমার একাডেমিকে, সেই চ্যাপ্টারগুলাই যখন পড়ানো হয়, ধরো এই চ্যাপ্টারটা তোমরা পড়ছো সবাই, তাই না? ফলে এই চ্যাপ্টারটা তোমাকে এরপরে যখন পড়ানো হবে, এখন যখন পড়ানো হবে, তুমি অনেক কিছু জানো, সব জানার দরকার নাই, যা জানো না সেটা তো আমরা জানাবো, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে তুমি আসলে মেডিকেল অ্যাডমিশনে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলো পড়তে হবে। এবং বিশেষ করে কবির স্যারের বইতে এই অধ্যায়ে আমরা 4টা ক্লাস নিব, এবং এখানে কিন্তু শুধুমাত্র এই 4টা ক্লাসে হাজারি স্যার না, কবির স্যার, ঘোষ স্যারের যা যা লাগবে সেগুলো কম্বাইন করে আমরা এই 4টা ক্লাসে পড়াই দিব, এবং এই 4টা ক্লাস হবে কমপ্লিট একটা ক্লাস। এই 4টা ক্লাস যারা করবে মেডিকেল অ্যাডমিশনে এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টার থেকে কিন্তু 3টা 4টা 5টা 6টা প্রশ্ন যে কোনো সময় আসতে পারে।
কেমিস্ট্রিতে 25টা প্রশ্ন আসে 10টা চ্যাপ্টার থেকে, অ্যাভারেজে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2.5টা প্রশ্ন। সেখানে এই চ্যাপ্টারটা এত এত বেশি গুরুত্বপূর্ণ যে এই চ্যাপ্টার থেকে 5টা 6টা প্রশ্ন ইজিলি চলে আসে। ফলে এই চ্যাপ্টার তুমি খুললেই দেখবা এখান থেকে প্রশ্ন আসছে, ওইখান থেকে প্রশ্ন আসছে। তবে আজকে আমরা মূল বই ধরেই পড়বো, নেক্সট 3টা ক্লাসে মূল বই ধরে ধরে বুঝাই দিব। কিন্তু আজকের ক্লাসটা একটু স্পেশাল একটা ক্লাস। এই চ্যাপ্টারটা পুরোপুরি পর্যায় সারণী বেসড একটা ক্লাস। অর্থাৎ এই চ্যাপ্টারে পর্যায় সারণীটা যে ভালো পারে, যে ভালো বোঝে, পর্যায় সারণীর কানেকশনটা, পর্যায় সারণী যার মাথার ভিতর যত সুন্দরভাবে গেঁথে আছে সেই চ্যাপ্টারে তত ভালো করবে। এই চ্যাপ্টারটা মুখস্থ করার চ্যাপ্টার না। এই চ্যাপ্টারে কিছু পড়া আছে যেগুলো মনে রাখতে হয়, সেগুলো তোমরা মনে রাখবা। কিন্তু এই চ্যাপ্টার যে বুঝে পড়বে না তার জন্য আসলে একটা খারাপই আছে। সে যতই পড়ুক, যতই সময় দিক, লাভ নাই, বুঝে পড়তে হবে। ফলে আমরা প্রথম ক্লাসে যেই কাজটা করব পর্যায় সারণী নিয়ে। আমি আজকে ক্লাসটাই হবে টোটালি পর্যায় সারণী নিয়ে। পর্যায় সারণী যদি তুমি জানো তাহলে কি কি পারা যায়, কি কি পারা যায় না, সবকিছু আমরা শিখবো হচ্ছে আজকের এই ক্লাসে। আমার মনে হয় আমরা বুঝতে পারছি। চলো আমরা শুরু করি। চলে আসো। তো আমরা এখানে যে পর্যায় সারণীটা দেখতেছি এটা হচ্ছে আমাদের প্রিয় পর্যায় সারণী। এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণী সম্পর্কে তোমাকে ফার্স্টে একটা সম্যক ধারণা থাকতে হবে। প্রথম কথা, 1 থেকে 30 নাম্বার মৌল, সেটা 36 নাম্বার হলে খুব ভালো। 1 থেকে 36 নাম্বার মৌল পর্যন্ত এদের পারমাণবিক সংখ্যা তোমাকে জানতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এভাবে 1 থেকে 30 পর্যন্ত বা 36 পর্যন্ত পারমাণবিক সংখ্যা তোমাকে জানতে হবে। এর বাইরে তোমাকে 1 নাম্বার, 2 নাম্বার এবং 13 থেকে 18 নাম্বার যে গ্রুপগুলা আছে, এদের যে মৌলগুলা, সেই মৌলগুলার কি বলা যায়, এই গ্রুপের মৌলগুলা, অর্থাৎ গ্রুপ 13 এর মৌল কারা, গ্রুপ 14 এর মৌল কারা, গ্রুপ 15 এর মৌল কারা, গ্রুপ 16 এর মৌল কারা, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপের মৌলগুলা জানতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। এখন একটু চলে আসো, এখানে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এই যে দাড়িওয়ালা ভদ্রলোক, তাই না? এই দাড়িওয়ালা ভদ্রলোককে কার কার পছন্দ? ভদ্রলোকের নাম মেন্ডেলিফ। ভদ্রলোকের নাম কি? ভদ্রলোকের নাম হচ্ছে মেন্ডেলিফ। তাহলে ভদ্রলোক হচ্ছেন পর্যায় সারণীর জনক, কারণ উনি প্রথমবারের মতো পর্যায় সারণী দেন। যদিও এই যে পর্যায় সারণীটা, এইটা উনি দেন নাই। উনি যে পর্যায় সারণীটা দিছিল তখন 63টা মৌল আবিষ্কার হয়েছে। কয়টা মৌল বলতো? 63টা মৌল আবিষ্কার হয়েছে। ফলে উনার যে পর্যায় সারণী, সেটা আসলে 63টা মৌলের পর্যায় সারণী ছিল। যদিও আসলে 67টা মৌলের ছিল, কাল্পনিক কিছু মৌল ছিল যেগুলো পরবর্তীতে আবিষ্কার হয়েছে, তখন আবিষ্কৃত হয়ে পারে নাই। যাই হোক, আমাদের বইতে বলা আছে 63টা, তাই আমরা শিখবো। মেন্ডেলিভ 63টা মৌল নিয়ে পর্যায় সারণী দেন। প্রথম পর্যায় সারণী এই ভদ্রলোক। এখন আরো কিছু কথা আছে। কথা হচ্ছে মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল, আমাদের অনেকেরই পরিচিত নাম। মেন্ডেল কিসের জনক বলতো? মেন্ডেল হচ্ছে জেনেটিক্স এর জনক। তাহলে মেন্ডেল জিন তত্ত্বের জনক, আর মেন্ডেলিফ হচ্ছে পর্যায় সারণীর জনক। এই দুইটা উল্টানো যাবে না। তাহলে এখানে আমরা প্রথমেই দেখতেছি মেন্ডেলিফ, এই ভদ্রলোকের নাম, উনি পর্যায় সারণীর জনক। উনি 63টা মৌল নিয়ে। পরবর্তীতে এখন কিন্তু মৌল আছে 118টা। কয়টা মৌল আছে? 118টা। এখন আমরা একটু পর্যায় সারণী, এই যে পর্যায় সারণীটা তুমি দেখতেছো, এখানে আমরা একটু পর্যায় সারণী সম্পর্কে জানি। যে প্রথম পর্যায় সারণী আসছে মোট 3টা আমরা শিখবো। মোট আমরা 3টা পর্যায় সারণী সম্পর্কে শিখবো। একটা হচ্ছে প্রথম পর্যায় সারণী, যেটা এটা কে দেন ভাইয়া? মেন্ডেলিফ দেন। এই মেন্ডেলিফের পর্যায়নিত পর্যায় ছিল কয়টা, গ্রুপ ছিল কয়টা? দেখো, এখন এখানে মোট পর্যায় আছে 7টা আর গ্রুপ আছে 18টা। কিন্তু মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেখানে কিন্তু আচ্ছা, পর্যায় সারণীর ভিত্তি ছিল কি? ওনার পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। মেন্ডেলিফের পর্যায় সারণীর যে ভিত্তি, সেটা ছিল কি ভাইয়া? সেটা ছিল পারমাণবিক ভর। এবং মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেখানে পর্যায় ছিল 12টা। পর্যায় ছিল কয়টা ভাইয়া? 12টা পর্যায় ছিল। আর গ্রুপ ছিল কয়টা জানো? গ্রুপ ছিল 8টা। তাহলে গ্রুপ ছিল 8টা, পর্যায় ছিল 12টা। তাহলে প্রথম পর্যায় সারণী যেটা, সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী। সেখানে পারমাণবিক ভর ছিল পর্যায় সারণীর ভিত্তি, পর্যায় ছিল 12টা, গ্রুপ ছিল 8টা। পরবর্তীতে আস্তে 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 যত সময় গেল, আমাদের দ্বিতীয় পর্যায় সারণী যেটা, এরপরে কিন্তু পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হইলো। তোমরা কি আমাকে কেউ বলতে পারবা যে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন কে? কে বলতে পারবা যে পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেন? পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী মোসলে। তো মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, তখন পর্যায় সারণীর ভিত্তি হয়ে গেল পারমাণবিক সংখ্যা।
তো আমাদের দ্বিতীয় যে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণী, যেটাকে আধুনিক পর্যায় সারণী বলে, তাহলে যেটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি ভাইয়া? এটার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবং এই যে পর্যায় সারণী, এটাই কিন্তু এটাই যে পর্যায় 8টা, সরি পর্যায় 7টা আর গ্রুপ হচ্ছে 18টা। তাহলে আধুনিক পর্যায় সারণী যেটা, সেখানে পর্যায় 7টা, গ্রুপ 18টা। এরপরে আসলো, তোমরা জানো যে দীর্ঘাকার পর্যায় সারণী বা বোরের পর্যায় সারণী। তো বোর যখন আসলেন তখন পর্যায় সারণীর ভিত্তি হলো কিন্তু ইলেকট্রন বিন্যাস। তাহলে বোরের পর্যায় সারণী। তাহলে আধুনিক পর্যায় সারণীর পরে এরপরে কিন্তু আসলো বোরের পর্যায় সারণী বা দীর্ঘাকার পর্যায় সারণী। এই যে বোরের পর্যায় সারণী বা দীর্ঘাকার পর্যায় সারণী, এই পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। এবং এখানেও কিন্তু আগের মতোই পর্যায় 7টা, গ্রুপ 18টা। এখানেও কিন্তু পর্যায় 7টা আর গ্রুপ হচ্ছে 18টা। তাহলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী মোসলে। আবারও বলি, পারমাণবিক সংখ্যা যেটা, সেটা আবিষ্কার করেন বিজ্ঞানী মোসলে। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী মোসলে। আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পারছি। এখন চলে আসো, আমরা আবারও একটু দেখি প্রথম পর্যায় সারণী মেন্ডেলিফ আবিষ্কার করেন। মেন্ডেলিফ হচ্ছে পর্যায় সারণীর জনক। তাহলে মেন্ডেলিফকে কি বলা হয়? মেন্ডেলিফকে বলা হয় পর্যায় সারণীর জনক বলা হয়। তাহলে ওনার পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর, পর্যায় ছিল 12টা, গ্রুপ ছিল 8টা। পরবর্তীতে আধুনিক পর্যায় সারণী চলে আসলো। পরবর্তীতে আসলো হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা পর্যায় 7টা, গ্রুপ 18টা। এরপরে আসলো বোরের বা দীর্ঘাকার পর্যায় সারণী, যেখানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর ভিত্তি। এখানে পর্যায় 7টা, গ্রুপ হচ্ছে 18টা। তাহলে মোটামুটি পর্যায় সারণী সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিলাম। এই যে তথ্য, এগুলা জেনে নিলাম। এখন চলে আসো, আমরা একটু আগের পেজে চলে আসি। এই যে পর্যায় সারণীটা তুমি দেখতেছো, এই পর্যায় সারণীর ক্ষেত্রে আচ্ছা একটু বলি যে এখানে আমি যেটা লিখলাম সেটা হচ্ছে, একটু সবাই স্ক্রিনশট নিয়ে নাও। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও সবাই, ঠিক আছে? কারণ এটা যেহেতু এই স্লাইডে লিখতেছি, এটা এখন এই মুহূর্তে সেভ করার কোনো ব্যবস্থা নাই, ফলে সবাইকে স্ক্রিনশট নিতে বলতেছি। বা আমি দেখি সবগুলো এভাবে স্ক্রিনশট নিয়ে আমি কম্বাইন করে এটা দেওয়া যায় কিনা। ঠিক আছে, তাহলে আমরা হোপফুলি এইটা বুঝতে পারছি। এখন আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, আমাকে মুছে দিতে হবে, কিছু করার নাই। এখন আসো, এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে টোটালি এই আড়াআড়ি যেগুলা, সেগুলাকে বলে পর্যায়। তাহলে আড়াআড়ি যেগুলা, সেগুলাকে আমরা কি বলতেছি ভাইয়া? এইগুলা হচ্ছে পর্যায়। তাহলে কয়টা পর্যায় আছে? 1 2 3 4 5 6 7, 7টা পর্যায় আছে। 1 2 3 4 5 6 7, 7টা পর্যায়ে, তাই না? তাহলে বলতে পারো ভাইয়া এইটা কি? ভাইয়া ল্যান্থানাইড লেখা, দেখো এখানে ল্যান্থানাইড লেখা আছে। তাহলে ল্যান্থানাইডের জায়গাটা আসলে এই একটা ঘরে, কিন্তু এই একটা ঘরে তো আর 15টা মৌল বসানো যায় না, এখানে 15টা মৌল আছে। এই জন্য ল্যান্থানাইডের এই একটা ঘরে 15টা মৌল বসানো যায় না, তাই এদেরকে আলাদা করে একসাথে লিখছে, কিন্তু আসলে এদের জায়গা হচ্ছে এইটা। এরপরে নিচের যারা, তারা হচ্ছে অ্যাক্টিনাইড, এখানে 15টা মৌল আছে। তাইলে এই অ্যাক্টিনাইড গ্রুপে বা অ্যাক্টিনাইড সিরিজে 15টা মৌল আছে। এই 15টা মৌলের জায়গা এখানে, কিন্তু এখানে যেহেতু 15টা মৌলকে বসানো যায় না, তাই এখানে যেহেতু 15টা মৌলকে বসানো যায় না, তাই নিচে লিখছে। তাহলে আমরা টোটাল 7টা পর্যায় পেলাম। এবার চলে আসো গ্রুপে। তাহলে এই লম্বালম্বি যেগুলা, সেগুলা হচ্ছে গ্রুপ। তাহলে দেখো, গ্রুপ হচ্ছে 1, গ্রুপ 2। এখন দেখো যে এখন কিন্তু গ্রুপগুলো এভাবে 1 2 3 4 5 6 এভাবে 18টা গ্রুপ। কিন্তু আগে কিন্তু রোমান নাম্বারে, যে দেখো 1A 2A, এরপর হচ্ছে 1B 2B 3A 4A এভাবে। তো রোমান নাম্বারের গ্রুপটা এখন আর প্রযোজ্য না, ফলে এটা তোমাকে শেখার প্রয়োজন নাই। তোমরা আসলে 1 2 3 4 এভাবেই শিখবা। তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 2, এরপরে কিন্তু 3 4 থেকে 12 পর্যন্ত গ্রুপ, এরপরে 13 থেকে 18টা, মোট 18টা গ্রুপ এখানে তুমি দেখতেছো। তাহলে আমাদের এই যে গ্রুপগুলা, এই গ্রুপগুলার মৌলের নাম জানতে হবে। গ্রুপ 1 এর মৌল কারা, গ্রুপ 2 এর মৌল কারা, এরপরে হচ্ছে 13 থেকে 18 নাম্বার গ্রুপের যে মৌল, এই মৌলগুলা কারা, এদের নাম তোমাকে সবার আগে জানতে হবে। এই মৌলগুলোর নাম যদি তুমি না জানো, তাহলে কিন্তু
এটা তোমার আসলে বিপদে পড়ে যাবা। ফলে প্রথমে চলো আমরা একটু গ্রুপের যে মৌলগুলা আছে এই মৌলগুলার নামটা একটু এখানে জানতে চাই। ঠিক আছে, এই যে গ্রুপের মৌলগুলা, এই মৌলগুলার নাম আসলে বিভিন্ন রকম কবিতা আছে। তো কবিতাগুলো আমি একটু একবারে লিখি, ঠিক আছে, যাতে ধরো গ্রুপ অনের যে কবিতা গ্রুপ ওয়ান, তো গ্রুপ ওয়ানের, আচ্ছা, গ্রুপ ওয়ানের মৌলগুলার ক্ষেত্রে কবিতা হচ্ছে হায় লিনাকে রুবি শেষে ফেলেছে। দেখো, হায় লিনাকে রুবি শেষে ফেলেছে। আমি আর এখানে লিখতেছি না, নিচে মিলাচ্ছি না। হাই দিয়ে হচ্ছে হাইড্রোজেন, লি দিয়ে লিথিয়াম, না দিয়ে সোডিয়াম, না কে দিয়ে পটাশিয়াম, রুবি দিয়ে রুবিডিয়াম, শেষে দিয়ে সিজিয়াম, ফেলেছে দিয়ে ফ্রান্সিয়াম। তাহলে হাই লিনাকে রুবি শেষে ফেলেছে। 2 নাম্বার গ্রুপের যে মৌলগুলা সেগুলা হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এগুলো হচ্ছে গ্রুপ 2 এর মৌল। বিরিয়ানি দিয়ে বেরিলিয়াম, মোগলাই দিয়ে ম্যাগনেসিয়াম, কাবাব সরিয়ে ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বাটিতে রাখো। তাহলে বেরিয়াম আর রেডিয়াম বাটিতে রাখো, এরা হচ্ছে বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। এখন চলে আসো গ্রুপ 3 থেকে 12 নাম্বার, এগুলা মুখস্থ, মানে গ্রুপের মৌলগুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা একটু 13 থেকে 18 নাম্বার যারা তাদের ক্ষেত্রে শিখব। তো 13 নাম্বার গ্রুপের যারা আছে, এটা এভাবে মনে রাখা যায় যে বাকের আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড। কি বললাম? বাকের আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড। আবারও বলি, এখানে আমরা শিখবো বাকের আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড। তাহলে বোরন অ্যালুমিনিয়াম গেল দিয়ে গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। তাহলে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম। তাহলে আমাদের বাকের আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড দিয়ে এটা মনে রাখতে পারি, এটা 13 নাম্বার গ্রুপ। এরপরে আমরা 14 নাম্বার গ্রুপের যারা তাদের ক্ষেত্রে মনে রাখবো এভাবে যে কুয়েত সিটিতে গেলে স্নেহ পাবে। কুয়েত সিটিতে গেলে স্নেহ পাবে। তাহলে কি বললাম? কুয়েত সিটিতে গেলে স্নেহ পাবে। দেখো, কুয়েত দিয়ে কার্বন, সিটিতে সিলিকন, গেলে দিয়ে জার্মেনিয়াম, স্নেহ পাবে এটা হচ্ছে টিন আর লেড। কুয়েত সিটিতে গেলে স্নেহ পাবে, এটা হচ্ছে কি বলা যায়, কার্বন, সিটিতে দিয়ে হচ্ছে সিলিকন, গেলে দিয়ে জার্মেনিয়াম, স্নেহ দিয়ে হচ্ছে টিন, আর পাবে দিয়ে হচ্ছে লেড, পাবে দিয়ে লেড। তাহলে কুয়েত সিটিতে গেলে স্নেহ পাবে। ধরো এটা হইতে পারে যে ধরো তোমার দেশে ওরকম আত্মীয় স্বজন কেউ নাই, ধরো কুয়েত সিটিতে তোমার একজন ফুফু আছে বা একজন খুব কাছের আত্মীয় আছে। এখন ধরো তোমার 3 কুলে বা সব কুলে কেউ নাই, ফলে তোমাকে কেউ পরামর্শ দিল যে তুই কুয়েতে চলে যা, সেখানে তোর ফুফু আছে, তুই গেলে স্নেহ পাবি, ব্যাপারটা এরকম। তো এরপরে আসো, এরপর তো তুমি কুয়েত সিটিতে চলে গেছো, এখন তোমার বন্ধুর বিয়ে, তোমার বন্ধুর নাম হচ্ছে শুভ। তো শুভর বিয়েতে হচ্ছে, এখন তো ওই যে বিয়েতে নাচে না, ওই যে হলুদে নাচে সবাই বন্ধুরা মিলে। তো তোমার এক বন্ধু ফোন দিছে তোরে যে এই শুভর বিয়ে আছে, চলে আয়, আর নাচতে পারলে আসিস, ঠিক আছে, আমাদের সবার নাচতে হবে। তাহলে এখানে লাস্টের যে 15 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে নাচতে পারলে, নাচতে পারলে এসো শুভর বিয়েতে, নাচতে পারলে এসো শুভর বিয়েতে। দেখো, নাচতে নাইট্রোজেন, পারলে দিয়ে ফসফরাস, এসো দিয়ে আর্সেনিক, শুভ দিয়ে এসবি অ্যান্টিমনি, আর বিয়েতে হচ্ছে বিসমাথ। কই গেল? হ্যাঁ, বিয়েতে হচ্ছে বিসমাথ। নাচতে পারলে এসো শুভর বিয়েতে, ঠিক আছে। তো ঠিক আছে, এরপরে 16 নাম্বার গ্রুপের কথা চলে আসি। 16 নাম্বার গ্রুপের ক্ষেত্রে ও এসএসসি তে পড়ে বা ও স্যার ছেলেটি পচা বিভিন্ন ভাবে মনে রাখা যায়। ধরো তুমি মনে রাখলা আজকে এসএসসি রেজাল্ট দিছে, তো তোমার যে প্রিয় একজন, সে হচ্ছে এসএসসি তে পড়ে, তাই না? এবার এসএসসি রেজাল্ট দিছে, তো তুমি বললা যে তোমাকে জিজ্ঞেস করলে এই কি অবস্থা, কেমন চলে, তুমি বললা যে
ওর তো রেজাল্টটা খারাপ হয়েছে, ও তো এসএসসি তে পড়ে, তো এই হচ্ছে অবস্থা, অবস্থা খুব একটা ভালো না, বুঝছো? তো আমাদের এখানে মনে রাখবো যে ও এসএসসি তে পড়ে, ও এসএসসি তে পড়ে, তাহলে ও দিয়ে হচ্ছে অক্সিজেন, এস দিয়ে সালফার, এসএসসি, এসএসসি দিয়ে হচ্ছে সেলেনিয়াম, পরে তে তে দিয়ে টেলুরিয়াম, আর পরে দিয়ে হচ্ছে পোলোনিয়াম। তাইলে ও এসএসসি তে পড়ে, এটা দিয়ে তুমি গ্রুপ 16 এর মৌলগুলো মনে রাখতে পারবা। আশা করি 17 সবাই পারো। 17 হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 17 কারা? 17 হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর 18 কারা? হিলিয়াম, লিথিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস যারা। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যারা তারা হচ্ছে গ্রুপ 18 হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কি বললাম? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমাদের তাহলে গ্রুপ 17 এর গুলা আমরা সবাই পারি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আর হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে আমি এখানেও সরে যাচ্ছি, সবাই একটু চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে এখানের যে পেজ, এই পেজের হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিলা। এরপরে আমরা হচ্ছি একটু মেইন পর্যায় সারণী যেটা, সেইখানে চলে যাচ্ছি। এই পর্যায় সারণীটা আমার মেইন জিনিস, এইটা থেকেই আমরা আজকে পড়াশোনা করব। তো এটা আমি মুছে দিচ্ছি আপাতত, এখন চলে আসো। এই যে পর্যায় সারণী, এখানে আমাদের প্রথম পর্যায়ে দেখো, এখানে আমি একটু নিচে নিয়ে আসি, দেখো 1 নাম্বার পর্যায়ে, 1 নাম্বার পর্যায়ে আমি কোন কালি দিয়ে লিখবো? হলুদ দিয়ে লিখি। এখানে যে 1 নাম্বার পর্যায়ে আছে, এখানে 2টা মৌল আছে। কয়টা মৌল আছে ভাইয়া? 2টা মৌল। আচ্ছা, লাল দিয়েই লিখি, এখানে 2টা মৌল আছে। এই যে 2 নাম্বার পর্যায়ে দেখো, এই 2 নাম্বার পর্যায়ে 8টা মৌল আছে। এই যে 3 নাম্বার পর্যায়ে গুণ, 3 নাম্বার পর্যায়ে আসলে আছে হচ্ছে 8টা মৌল। তাহলে 1 নাম্বার পর্যায়ে কয়টা মৌল আছে? 2টা। 2 নাম্বার পর্যায়ে 8টা মৌল, 3 নাম্বার পর্যায়ে হচ্ছে 8টা মৌল। এই যে 4 নাম্বার পর্যায়ে এখানে আছে হচ্ছে 18টা মৌল। 4 নাম্বার পর্যায়ে আসে 18টা মৌল, 5 নাম্বার পর্যায়েও আছে 18টা মৌল। এখন আসো 6 নাম্বার পর্যায়ে যেটা, সেখানে মৌল আছে হচ্ছে 32টা, আর 7 নাম্বার পর্যায়ে মৌল আছে 32টা। এখন ভাইয়া এখানে গুণও দেখো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 32টা মৌল আছে। এই ল্যান্থানাইড এখানে 15টা মৌল গুনবা, এখানে 15টা গুনবা, আর এখানেও যদি গুণো তাহলে এখানে 15টা গুনলে, মানে এই 15টাকে এখানে আলাদা করে লিখছে, এই 15টাকে এখানে আলাদা করে লিখছে। তাইলে 6 নাম্বার পর্যায়ে ল্যান্থানাইড সিরিজ আছে, 7 নাম্বার পর্যায়ে অ্যাক্টিনাইড সিরিজ আছে। আচ্ছা, তাহলে আমাদের 6 নাম্বার পর্যায়ে আছে 32টা মৌল, আর 7 নাম্বার পর্যায়ে যেটা সেখানেও আছে 32টা মৌল। এখন তুমি খেয়াল করো, 1 নাম্বার পর্যায়টা সবচেয়ে ছোট পর্যায়, ফলে আমরা এভাবে লিখতে পারি। আমাদের যে এই যে পর্যায়গুলো, আমি একটু জুম করি, এখানে এই যে পর্যায়গুলো তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে 1 নাম্বার পর্যায়ে আছে হচ্ছে, আমি 1 দিয়ে লিখলাম, একটু অন্য কালি লিখি, সাদা দিয়েই লিখি। এখানে 1 নাম্বার পর্যায়ে, এখানে 2টা মৌল, আমি 1 দিয়ে বুঝাচ্ছি 1 নাম্বার পর্যায়ে। এখানে কয়টা মৌল আছে? 2টা মৌল। যেহেতু 2টা মৌল আছে, এই পর্যায়কে বলা হয় অতি রস্য পর্যায়। তাহলে এই পর্যায়ের নাম কি? অতি রস্য পর্যায়। চলে আসো আমাদের 2 নাম্বার পর্যায়ে, এই যে 2 নাম্বার পর্যায়ে, এখানে 8টা মৌল আছে, 8টা মৌল আছে। 3 নাম্বার পর্যায়ে এখানে 8টা মৌল আছে, 2 আর 3 8টা পর্যায়। রস্য মানে হচ্ছে সংক্ষিপ্ত বা ছোট পর্যায়। তাহলে এই 2টা পর্যায় হচ্ছে রস্য পর্যায়, এই 2টা পর্যায় রস্য পর্যায়। এই 2টা পর্যায়ের যে মৌলগুলা, এই মৌলগুলাকে আদর্শ মৌল বলে, এই মৌলগুলাকে আদর্শ মৌল বলে বা আদর্শ পর্যায় বলে। তাহলে 2 আর 3 নাম্বার পর্যায় হচ্ছে রস্য পর্যায়, এবং 2 আর 3 নাম্বার পর্যায় হচ্ছে আদর্শ পর্যায়। তাহলে 4 নাম্বার পর্যায় এবং 5 নাম্বার পর্যায়, এই 2টা পর্যায়ে 18টা করে মৌল আছে। ফলে প্রথম পর্যায়ে অতি রস্য পর্যায়, 2 নাম্বার পর্যায়টা হচ্ছে রস্য পর্যায় বা সংক্ষিপ্ত পর্যায় বা আদর্শ পর্যায়। একটু খেয়াল রাখতে হবে, 2 আর 3 নাম্বার পর্যায়কেই কিন্তু আদর্শ পর্যায় বলে। কেন বলে এইসব ব্যাখ্যায় আমরা আসব, আপাতত খেয়াল করো এদেরকে আদর্শ পর্যায় বলে। এখন আসো 4 আর 5 নাম্বারে যে 18টা মৌল আছে, এই মৌলগুলা নিয়ে পর্যায়কে বলে দীর্ঘ পর্যায়। তাহলে 4 আর 5 নাম্বার যে পর্যায় সেটাকে বলা হয় দীর্ঘ পর্যায়, দীর্ঘ পর্যায়। একটু চলে আসো 6 নাম্বার আর 7 নাম্বার পর্যায়। 6 নাম্বারে 32টা মৌল আছে, 7এও 32টা মৌল আছে। ফলে 6 নাম্বার যে পর্যায়, এই পর্যায়কে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়। আচ্ছা, এই যে পর্যায়ের মৌলগুলো, এদেরকে তেজস্ক্রিয় পর্যায়ও বলে।
এই পর্যায়ের মৌলগুলাকে তেজস্ক্রিয় পর্যায়েও কিন্তু বলে। সরি 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 6 নাম্বার পর্যায়কে তেজস্ক্রিয় পর্যায় বলে না, এটাকে রাক্ষসে পর্যায় বলে। কি পর্যায় বলে? রাক্ষসে পর্যায়। তাহলে রাক্ষসে পর্যায় কেন বলে জানো? কারণ 6 নাম্বার পর্যায়ের যে মৌলগুলা, এদের মৌলগুলার ক্ষেত্রে এরা এফ ব্লকের মৌল। কোন ব্লক? এফ ব্লক। এখন তুমি দেখো যে এদের সবার শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন ঢুকতেই থাকে ঢুকতেই থাকে ঢুকতেই থাকে, মানে ওর চাহিদার কোনো শেষ নাই। দেখছো, যত একটা করে সামনে যাচ্ছে একটা করে ইলেকট্রন বাড়তেছে, একটা করে ইলেকট্রন এখানে বাড়তেছে, ঠিক আছে? ফলে এদের এই এফ যে শক্তি স্তর, সেখানে একটা করে ইলেকট্রন খালি ঢুকতেই থাকে ঢুকতেই থাকে। মানে কি, রাক্ষসের মতো না, যত দাও খালি খাইতে থাকে। তো এই জন্য 6 নাম্বার পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলে এবং সাথে সাথে রাক্ষসে পর্যায় বলে। তো 7 নাম্বার পর্যায়ে 32টা মৌল, ফলে 7 নাম্বার পর্যায়ের যে মৌলগুলা তাদেরকেও অতি দীর্ঘ পর্যায় বলে এবং তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় পর্যায়। কারণ 7 নাম্বার পর্যায়ের যে মৌলগুলাকে তুমি দেখতেছো, এই মৌলগুলা কিন্তু তেজস্ক্রিয় মৌল। তাহলে 7 নাম্বার পর্যায়ের যে মৌলগুলা, সেই মৌলগুলা তেজস্ক্রিয় মৌল। তাহলে খেয়াল করো, 6 নাম্বার পর্যায় হচ্ছে অতি দীর্ঘ, 7ও অতি দীর্ঘ, তবে 6টা হচ্ছে রাক্ষসে পর্যায়, 7 নাম্বার যেটা সেটা হচ্ছে তেজস্ক্রিয় পর্যায়, সেটা হচ্ছে তেজস্ক্রিয় পর্যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতেছি 1 নাম্বার পর্যায়ে অতি রস্য, 2 আর 3 রস্য পর্যায় এবং 2 আর 3 নাম্বার পর্যায়কে কিন্তু আদর্শ পর্যায়ও বলে। আচ্ছা, 4 আর 5 নাম্বার পর্যায়কে দীর্ঘ পর্যায় বলে, 6 আর 7 নাম্বার পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলে। কিন্তু এর সাথে অন্য যে নাম, বিশেষ করে পরীক্ষা এটা আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আদর্শ পর্যায় কোনটি, আদর্শ পর্যায় নয় কোনটি, আদর্শ পর্যায় কোনটি, আদর্শ পর্যায় নয় কোনটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি একটু সরে গেলাম, যারা যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। এখন চলে আসো, আমরা একটু পর্যায় সারণীতে আবারও চলে আসছি। এখন এই ছবিটা খেয়াল করো, তেজস্ক্রিয় কারা? এখানে এই যে চিহ্ন দেখতেছো না, এই যে এই যে এই যে এই যে এই যে চিহ্নগুলা, এই চিহ্ন যেখানে দেখবা এই মৌলগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আর পাশে কোথাও কোথাও মানুষের ছবি দেখতে পাচ্ছ, তো মানুষের ছবি যেখানে দেখবা সেই মৌলগুলা হচ্ছে তোমার কৃত্রিম মৌল, যেগুলো ল্যাবে তৈরি করা হয়েছে। তবে এগুলা মানে অরিজিনাল মৌল, মানে একটা অ্যাকচুয়াল মৌল, ঠিক আছে? নট যে দুইটা তিনটা মিশাই বানানো হয়েছে এমন না, ল্যাবে আবিষ্কার করা হয়েছে। ফলে এগুলা হচ্ছে মানুষের চিহ্ন আছে, আর এখানে তেজস্ক্রিয় যে সেই চিহ্নটা এখানে আছে। এইটা গেল। এখন তোমরা জানো কিনা যে এই কিছুদিন আগেও 2014 সাল, এই সময়ে কিন্তু টোটাল মৌলের সংখ্যা আসলে 114টা বলা হইতো। এরপরে 4টা নতুন মৌল আসলে স্বীকৃতি পাইছে। সেই 4টা নতুন মৌল কে কে বলতো? সেই 4টা হচ্ছে 113, এই যে নিহোনিয়াম, নিহোনিয়াম 113, এরপরে 115 আছে মস্কোভিয়াম, এরপরে হচ্ছে 117 আর 118 টেনেসিন আর অর্গানেসন। তাহলে 113, 15, 17 আর 18, তাহলে 113 হচ্ছে নিহোনিয়াম, 115 হচ্ছে মস্কোভিয়াম, 117 হচ্ছে টেনেসিন আর 118 হচ্ছে অর্গানেসন। পরীক্ষায় যদি আসে সর্বশেষ মৌল কোনটা, সর্বশেষ আবিষ্কৃত মৌল কোনটা, তোমাকে বলতে হবে অর্গানেসন। আবারও বলি, যদি জিজ্ঞেস করে সর্বশেষ আবিষ্কৃত মৌল কোনটা, তোমাকে বলতে হবে সর্বশেষ আবিষ্কৃত মৌল হচ্ছে অর্গানেসন। সর্বশেষ আবিষ্কৃত মৌল হচ্ছে কোনটা? অর্গানেসন। তাহলে মনে থাকবে, তাহলে 113, 115, 117, 118 সর্বশেষ আবিষ্কৃত মৌল কোনটা? সর্বশেষ আবিষ্কৃত মৌল হচ্ছে অর্গানেসন। তাহলে এই জায়গাটা মোটামুটি আমাদের একটা আইডিয়া হইলো যে সর্বশেষ আবিষ্কৃত মৌল অর্গানেসন। এখন একটু চলে আসো, এই যে 118টা মৌল তুমি দেখতেছো, এই 118টা মৌলের মধ্যে 94টা হচ্ছে ধাতু। 94টা হচ্ছে ধাতু। ধাতু কয়টা ভাইয়া? এই 118টা মৌলের মধ্যে 94টা আছে ধাতু, 94টা আছে ধাতু, 6টা আছে অপধাতু। অপধাতু বা অর্ধধাতু বা মেটালয়েড, অনেক নামেই ডাকে, অপধাতু বলে, অর্ধধাতু বলে, মেটালয়েড বলে। আর বাকি 18টা হচ্ছে অধাতু। তাহলে একটু খেয়াল করো, ধাতু, অপধাতু আর অধাতু। মনে রাখবা এইদিকে যারা আছে, মানে এইখান থেকে শুরু করে এখানে সবাই আসলে ধাতু। এখানে যারা আছে সবাই ধাতু, এখানে যারা আছে এরও বড় একটা অংশ ধাতু। তাহলে অপধাতু 6টা তোমাকে একটু দেখাই। এই যে জায়গাটা, এই যে জায়গাটায়, আচ্ছা এগুলাকে আবার ব্লকে ভাগ করছে, আমরা একটু ব্লকটা আগে তোমাকে দেখাই, তারপরে এই আলোচনায় আসতেছি। একটু খেয়াল করো ভাইয়া, এখানে যে মৌলগুলা আছে এদেরকে 4টা ব্লকে ভাগ করছে। কয়টা ব্লকে? 4টা। এখানে যারা আছে এরা হচ্ছে এস ব্লক,
এরপরে এই হলুদ কালারের যারা, এরা হচ্ছে ডি ব্লক, মানে এখানে যারা আছে এরা ডি ব্লকের। আচ্ছা, আর এখানে যারা আছে এরা হচ্ছে পি ব্লকের, আর এই ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মিলে হচ্ছে এফ ব্লক। তো এদেরকে কিভাবে এটা ভাগ করছে, এস পি ডি আর এফ, এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রনটা, তোমরা চারটা অরবিটাল আছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এদের যখন ইলেকট্রন বিন্যাস করবা, শেষ ইলেকট্রনটা যে অরবিটালে ঢুকবে ওইটাই তার ব্লক। যেমন ধরো ফার্স্ট মোল হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, তাহলে শেষ ইলেকট্রন বলো আর প্রথম ইলেকট্রন বলো, শেষ ইলেকট্রন আর কি, একটা ইলেকট্রন, ফলে শেষ ইলেকট্রনটা এস অরবিটালে ঢুকছে, তাহলে হাইড্রোজেন কোন ব্লকের, এস ব্লকের মৌল। ধরো কার্বন, কার্বনে 6টা ইলেকট্রন আছে, 1s2, 2s2, 2p2, তাহলে 1s2, 2s2 আর 2p2, তাহলে শেষ ইলেকট্রনটা কোথায় ঢুকছে, পিতে। যেহেতু কার্বনের শেষ ইলেকট্রনটা পি অরবিটালে ঢুকছে, তাই কার্বন পি ব্লকের মৌল। তাহলে এভাবে আসলে চারটা ব্লকে আসলে ভাগ করা হয়েছে। তো এস ব্লকে আসলে মৌল আছে কয়টা জানো, বলো তো এস ব্লকে কয়টা মৌল আছে ভাইয়া? এস ব্লকে মৌল আছে 14টা, এস ব্লকে মৌল আছে 14টা। তুমি দেখো যে এই ঘরটা আসলে ফাঁকা, তো এখানে এই যে হিলিয়াম, হিলিয়াম মানে ব্লক হিসেবে আসলে হিলিয়ামের জায়গা এখানে, কিন্তু ঝামেলা লাগছে হিলিয়াম নিয়ে, যে হিলিয়ামের বৈশিষ্ট্য আবার এদের সাথে মেলে, হিলিয়ামের বৈশিষ্ট্য মেলে এদের সাথে, তাই হিলিয়ামকে এখানে বসাইছে, তাই হিলিয়ামকে বসাইছে এখানে, কিন্তু আসলে মানে হিলিয়ামটা পড়ে গেছে ঝামেলায়, হিলিয়ামের ব্লক হিসেবে হিলিয়ামের এখানেই বসার কথা, ফলে ব্লকের হিসাব করলে হিলিয়ামকে আমরা এখানে বসাই দিলাম, ফলে এখানে 14টা মৌল তুমি পাচ্ছ। পি ব্লকে এখানে আসলে 36টা মৌল তুমি পাচ্ছ, দেখো এখানে 6টা আছে, এখানে 6টা আছে, শশক 36টা মৌল, তাহলে এখানে মৌল আছে 36টা, এখানে মৌল আছে 14টা, এরপরে ডি ব্লক, এই ডি ব্লকে এখানে মৌল আছে টোটাল 41টা। এখন তুমি এখানে গোনা শুরু করতে পারো, এখানে গুনলে আসলে তুমি 38টা মৌল পাবা, এই এখানে গুনলে আসলে 38টা মৌল পাবা। তাহলে ভাই বাকি তিনটা কই থেকে আসলো, বা এখানে তিনটা মৌল, এই যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, কি কি বললাম, এই ল্যান্থানাম, ল্যান্থানাইট সিরিজের এইটা, আর অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এই তিনটা মৌল আসলে এই ডি ব্লকের মধ্যে পড়ছে, ফলে এজন্য এখানে এস ব্লক হচ্ছে 14টা, পি ব্লক হচ্ছে 36টা, আর ডি ব্লক হচ্ছে 41টা, ফলে দেখো ল্যান্থানাইডে আছে 15টা, অ্যাক্টিনাইডে আছে 15টা, মোট 30টা মৌল হওয়ার কথা ছিল, কিন্তু ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম বাদ গেছে, তিনটা বাদ গেছে, ফলে এফ ব্লকে মৌল হচ্ছে 27টা। তাহলে কি বললাম, এফ ব্লকে মৌল 27টা, এস ব্লকে 14টা, ডি ব্লকে হচ্ছে, আচ্ছা ডি ব্লকে হচ্ছে 41টা, পি ব্লকে 36টা। কোন ব্লকে মৌল কয়টা, এটা পরীক্ষায় প্রায় আসে, আবারও বলি কোন ব্লকে কয়টা মৌল আছে, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, ঠিক আছে? ফলে এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কোন ব্লকে কয়টা মৌল, এটা কিন্তু পরীক্ষায় মারাত্মক আসে। তাহলে আমরা কি কি শিখলাম ভাইয়া, আমাদের এস ব্লকে 14টা, আমাদের পি ব্লকে 36টা, আমাদের ডি ব্লকে হচ্ছে 41টা, আর এফ ব্লকে 27টা মৌল আছে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন চলে আসো, এই যে মৌলগুলো আমাদের রয়েছে 118টা মৌল, এর মধ্যে ধাতু বলছি হচ্ছে 94টা, অপধাতু বলছি 6টা, আর 18টা বলছি অধাতু, 18টা বলছি হচ্ছে অধাতু। এখন খেয়াল করো যে এখানে যারা আছে তারা সবাই ধাতু, এখানে যারা আছে তারাও ধাতু। একটু বলি যে হাইড্রোজেন আর হিলিয়াম বাদে, প্রথম দুইটা বাদে, এই যে হাইড্রোজেন আর হিলিয়াম, হিলিয়াম যদি ওখানে, তো এই দুইটা কিন্তু না, হ্যাঁ, এর বাইরে এরা সবাই ধাতু, এরা সবাই ধাতু, এরা সবাই ধাতু। এখানে যেগুলো গাঢ় কালারের দেখছো, এই যেগুলা গাঢ় কালারের আছে, এই গাঢ় কালারের গুলাও কিন্তু ধাতু, কালার দেখে আইডিয়া করা যায়। তো এখানে হালকা কালার কোনটা কোনটা আছে দেখো, একেবারে হালকা, এই একটা, এই একটা, এই দুইটা, এই দুইটা, তাহলে এই চারটা হচ্ছে সবচেয়ে হালকা কালারের এখানে দেখছো। তো এই যে এই 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে অপধাতু বা অর্ধধাতু বা মেটালয়েড, মানে এরা না ধাতু না অধাতু, এরা পড়ে গেছে মাঝামাঝি, ফলে এদেরকে অপধাতু বলা হয়। এবং এগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেমন এই যে সিলিকনের কথা তোমরা জানো, যে সেমিকন্ডাক্টর অধ্যায়টা পড়ছো, যে সেমিকন্ডাক্টর সিলিকন দিয়েই তৈরি করা হয়। যদিও জার্মেনিয়াম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা ফিজিক্সের পড়া, যে জার্মেনিয়াম দিয়েও আসলে সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, কিন্তু জার্মেনিয়াম খুবই মূল্যবান ধাতু, এর জন্য হচ্ছে জার্মেনিয়াম ইউজ করাটা একটু কঠিন, এর জন্য হচ্ছে সব জায়গায় সিলিকন ইউজ করা হয়, জার্মেনিয়াম একটু
মহাকাশ গবেষণায় বা মহাকাশে ক্ষেত্রে অনেক যন্ত্রপাতিতে জার্মেনিয়াম ইউজ করা হয়। এটা একটু দুষ্প্রাপ্য, খুবই দামি ধাতু। আচ্ছা গেল। তাহলে এখানে এই 6টা মৌল আছে। কয়টা মৌল? 6টা। 1 2 3 4 5 6। এই 6টা মৌল হচ্ছে অপধাতু। এখন এই 6টা মৌলের নাম কিভাবে তুমি মনে রাখবা? একটা কবিতা আছে জি, এই 6টা মৌল কিভাবে মনে রাখতে হবে সেটাই আমি আসতেছি। তার আগে একটু দেখাই আসি। আর এই সাইডে যারা আছে দেখো, এইগুলা, হ্যাঁ এই সাইডের যেগুলো আছে এগুলো হচ্ছে অধাতু, বুঝছো? মানে এই সাইডের গুলা অধাতু, এই 6টা অপধাতু, বাকি যা আছে, বাকি যা কিছু আছে সবই হচ্ছে ধাতু। বাকি যা কিছু আছে সবই হচ্ছে ধাতু। এখন আমরা আমাদের একটু পড়াশোনা আছে এখানে, যে আমরা যদি ফার্স্টে একটু বলি যে আমাদের এখানে ধাতু আছে, ধাতু যদি বলি ধাতু আছে 94। আমরা যদি বলি অপধাতু, এটাকে অর্ধ ধাতু বলে, অর্ধ ধাতু বলে, এটাকে মেটালয়েড বলে। তো এরকম অপধাতু, অর্ধধাতু বা মেটালয়েড আছে কয়টা ভাইয়া? 6টা। তো একটা কবিতা দিয়ে এটা মনে রাখা যায়। কবিতা হচ্ছে জি বিচে সাবধানে আসতেছি। কি বললাম ভাইয়া? জি বিচে সাবধানে আসতেছি। জি বিচে সাবধানে আসতেছি। তাহলে জি দিয়ে হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে, বিচে দিয়ে হচ্ছে বোরন, সাব এসবি সাবধানে, আশ আর্সেনিক, তে সি তে টেলুরিয়াম, তে সি সিলিকন। তাহলে জি বিচে সাবধানে আসতেছি। তাহলে জার্মেনিয়াম, বোরন, এসবি মানে অ্যান্টিমনি, আর্সেনিক, টেলুরিয়াম আর সিলিকন। তাহলে এই 6টা হচ্ছে অপধাতু। তাহলে আমাদের এখন জানতে হবে অধাতু কারা। অধাতু হচ্ছে কয়টা মৌল আছে ভাইয়া? অধাতু 18টা মৌল। অধাতু মৌল আছে হচ্ছে টোটাল 18টা। এই 18টার মধ্যে আবার ভাগ আছে। এই 18টার মধ্যে গ্যাস আছে 11টা। কি বললাম ভাইয়া? গ্যাস আছে 11টা, তরল আছে একটা, একটা আছে তরল অধাতু। সেই তরল অধাতু কি বলতো? ব্রোমিন। আর গ্যাস, তরল আর হচ্ছে কঠিন। কঠিন আছে 5টা। 11 আর 1 12, 6টা, সরি, কঠিন আছে 6টা। তো এই 6টা আবার মনে রাখার একটা কবিতা আছে, ICAPC। কি দিয়ে মনে রাখবো ভাইয়া? ICAPC। আবারও বলি ICAPC। তাহলে আই দিয়ে হচ্ছে আয়োডিন, সি দিয়ে 2টা, এসি মানে সেলেনিয়াম, আর এস দিয়ে হচ্ছে সালফার। এস দিয়ে হচ্ছে সালফার, এ দিয়ে হচ্ছে অ্যাস্টাটিন, এ দিয়ে অ্যাস্টাটিন, আর পিসি দিয়ে বোঝা যাচ্ছে পিতে ফসফরাস, সিতে কার্বন। তাহলে অধাতুর মধ্যে কঠিন আছে 6টা। ICAPC দিয়ে মনে রাখা যায়। আই দিয়ে আয়োডিন, সি দিয়ে সেলেনিয়াম আর সালফার, এ দিয়ে অ্যাস্টাটিন, ফসফরাস আর কার্বন। আর একটা হচ্ছে ফসফরাস, আর একটা হচ্ছে ভাইয়া কার্বন। তাহলে একটা পাইলাম আমরা ফসফরাস, আর একটা পাইছি কি? কার্বন। তাহলে খেয়াল করো, ধাতু পাইছি 94টা, অপধাতু পেলাম 6টা। সেই 6টার নাম মনে রাখলাম, জি বিচে সাবধানে আসতেছি। কারণ ধরো তুমি কক্সবাজারে ঘুরতে গেছো, এখানে কে কে কক্সবাজারে ঘুরতে গেছো একটু হাত তুলো। তো কক্সবাজারে বা যে কোনো বিচে চোরাবালি থাকার একটা ঝুঁকি আছে, এবং চোরাবালিতে কিন্তু মানুষ মারা যায়। বাংলাদেশে এই সমস্যাটা কম, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে চোরাবালিতে মারা যাওয়ার রেকর্ড খুব বেশি, বা অনেক মানুষ চোরাবালিতে মারা যেতে পারে। আচ্ছা, তো চোরাবালিতে তোমার আব্বু বললো যে এই সাবধানে আয়, বিচে কিন্তু চোরাবালি থাকে, তাই না? তাহলে আমরা দেখলাম যে জি বিচে সাবধানে আসতেছি, তুমি তোমার আব্বুকে বললা। তো জার্মেনিয়াম, বোরন, এসবি, আর্সেনিক, টেলুরিয়াম এবং সিলিকন আশা করি বোঝা গেল। অধাতু 18টা, তার মধ্যে গ্যাস 11টা, তরল আছে একটা, তার নাম ব্রোমিন, এবং এখানে কঠিন আছে 6টা। 6টা কিভাবে মনে রাখা যায়? ICAPC। আয়োডিন আছে, সেলেনিয়াম আছে, সালফার আছে, অ্যাস্টাটিন আছে, ফসফরাস আছে, আর হচ্ছে কার্বন আছে। তাহলে আমরা পর্যায় সারণী থেকে দেখলাম, এবং এদের মোটামুটি কারা কি অবস্থায় আছে সেই ব্যাপারেও আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম। ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার এটা? কারো কোনো কোশ্চেন আছে? বলো। তাহলে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এটা মুছে দিচ্ছি। আমি মুছে দিচ্ছি, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই নাই, তো এটা একটু বলি যে তোমরা
ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পাওয়ার চেষ্টা করো। ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পাইলে দেখবা যে ওই প্রতিষ্ঠানগুলো থেকেই ট্যুর হয়, তোমরা বিভিন্ন শিক্ষা সফরে সবাই মিলে টিচারদের সাথে ফ্রেন্ডরা মিলে কিন্তু কক্সবাজারে যেতে পারবা। ইভেন দেশের বাইরেও যাওয়ার সুযোগ আছে। তুমি যদি মেডিকেল কলেজগুলোতে ভালো ভালো মেডিকেলে চান্স পাও, তুমি কিন্তু দেশের বাইরে পর্যন্ত বিভিন্ন সময় যাওয়া পসিবল। ঢাকা মেডিকেলের ওরা কিন্তু ইন্ডিয়া ট্যুরে যায়, তোমরা জানো কিনা। তো এই হচ্ছে ঘটনা। আমরা আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে চলে আসো আমরা একটু আবার পর্যায় সারণীতে আসি। বারবার আমরা ঘুরে ফিরে আমাদের প্রিয় পর্যায় সারণীতে আসতেছি, এই ভদ্রলোককে দেখতেছি, কারণ আমাদের এই ভদ্রলোককে চেনা জানাটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই গ্রুপ অনের যারা তাদেরকে ক্ষার ধাতু বলে। গ্রুপ অনের যারা তাদেরকে কি বলে ভাইয়া? গ্রুপ অনের যারা তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। আর গ্রুপ টু এর যারা, এই যে গ্রুপ টু এর এদেরকে বলে মৃৎ ক্ষার ধাতু। তাহলে এদেরকে বলা হয় ক্ষার ধাতু। তো এদেরকে বলা হয় ক্ষার ধাতু, আর এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। ঠিক আছে, তার কারণ এরা সবাই ক্ষারীয়। আচ্ছা, আর মৃৎ ক্ষার বলতে মৃৎ মানে হচ্ছে মাটি, কারণ গ্রুপ টু এর যারা এরা ক্ষার এবং এদেরকে মাটিতে পাওয়া যায়। তাহলে এদেরকে সবাইকে অবশ্য মাটিতে পাওয়া যায় না, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামকেই বা এদের যৌগগুলাকে মাটিতে পাওয়া যায়। যাই হোক, আমরা মনে রাখবো গ্রুপ অন হচ্ছে ক্ষার, গ্রুপ টু যেটা তাদেরকে বলা হয় মৃৎ ক্ষার। গ্রুপ টু যারা তাদেরকে বলা হয় মৃৎ ক্ষার। ঠিক আছে, প্রথম পয়েন্ট, গ্রুপ অন ক্ষার ধাতু, গ্রুপ টু এর গুলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এরপর একটু চলে আসো গ্রুপ 11তে। গ্রুপ 11তে কপার আছে, সিলভার আছে আর গোল্ড আছে। এই তিনটা দিয়ে মুদ্রা তৈরি করা হতো আগে। এই তিনটা ধাতু দিয়ে মুদ্রা তৈরি করা হতো, তাই এই তিনটাকে বলা হয় মুদ্রা ধাতু। তাহলে কপার, সিলভার আর গোল্ড, আবারও বলি, কপার, সিলভার আর গোল্ড, এই তিনটাকে বলা হতো মুদ্রা ধাতু, কারণ এদেরকে দিয়ে মুদ্রা তৈরি করা হতো। কি কি ভাইয়া? কপার, সিলভার, গোল্ড। কপার, সিলভার, গোল্ড। এখন আরেকটা জিনিস তোমাকে একটু দেখাই, এই তিনটা হচ্ছে মুদ্রা, গ্রুপ 11-র তিনটা হচ্ছে মুদ্রা। আবার কপার, সিলভার, গোল্ড, আবার সিলভার, গোল্ড, এই যে সিলভার, এই গোল্ড আর এই প্লাটিনাম, এই তিনটাকে বলা হয় অভিজাত ধাতু। অর্থাৎ নীল দিয়ে যাদের দেখাইলাম এদেরকে বলা হয় অভিজাত ধাতু। তাহলে অভিজাত মানে কি? এই তিনটা হচ্ছে দামি জিনিস, দামি ধাতু। তাহলে অভিজাত হচ্ছে সিলভার, গোল্ড, প্লাটিনাম, আর মুদ্রা হচ্ছে কপার, সিলভার, গোল্ড। এইটা প্যাচ লাগানো যাবে না, একসাথে দেখাই দিলাম। আবারও বলি, কপার, সিলভার, গোল্ড হচ্ছে মুদ্রা, কপার, সিলভার, গোল্ড মুদ্রা, আর সিলভার, গোল্ড, প্লাটিনাম হচ্ছে, এই গোল্ড হচ্ছে এইউ, এইউ হচ্ছে অরাম, এটার নাম কি? অরাম, অরাম বলে। তাহলে সিলভার, গোল্ড, প্লাটিনাম হচ্ছে অভিজাত ধাতু। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে অভিজাত ধাতু। একটু এর সাথে আরেকটা জিনিস একটু বুঝাই দিই, সেটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলে। ল্যান্থানাইটকে কি বলে? বিরল মৃত্তিকা। তাহলে ল্যান্থানাইট সিরিজ গুলাকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। খেয়াল করো, তাইলে মৃৎ ক্ষার হচ্ছে গ্রুপ 2, আর ল্যান্থানাইট বিরল মৃত্তিকা। ল্যান্থানাইট হচ্ছে বিরল মৃত্তিকা। এখন একটা জিনিস দেখো তো, এটা হচ্ছে গ্রুপ 3। আচ্ছা, গ্রুপ 3-তে হচ্ছে ল্যান্থানাইট আছে, গ্রুপ 3-তে আছে অ্যাক্টিনাইট। ফলে ল্যান্থানাইট গুলা কিন্তু গ্রুপ 3-তে, অ্যাক্টিনাইট গুলা গ্রুপ 3-তে। এই জিনিসটা ভুল করা যাবে না। ল্যান্থানাইট গুলা গ্রুপ 3-তে, অ্যাক্টিনাইট গুলা গ্রুপ 4-এ। ফলে আমি যদি বলি যে বিরল মৃত্তিকা মৌল কোন গ্রুপে, তুমি বলবা গ্রুপ 3। আমি যদি বলি মৃৎ ক্ষার ধাতু তারা কোন গ্রুপে, তুমি বলবা গ্রুপ 2। আমরা কি বলবো? এটা বলবো হচ্ছে গ্রুপ 2। এখন একটু চলে আসো গ্রুপ 15-এর যারা, গ্রুপ 15-এর যারা এদেরকে নিকটোজেন বলে। কি বলে ভাইয়া? নিকটোজেন। নিকটোজেন মানে শ্বাসরোধকারী মৌল। যদিও গ্রুপ 15-এর নাইট্রোজেন ও আসলে শ্বাসরোধকারী, নাইট্রোজেনটাই শ্বাসরোধকারী, কিন্তু ওই নাইট্রোজেনের জন্য হয় না যে একজনের জন্য সবাই দোষী হয়, তাই না? যে ধরো তোমার স্কুলের বা তোমার কলেজের একজন ভালো একটা কাজ করলো, তাহলে তোমার পুরো কলেজ গর্বিত হবে, তোমারও গর্ব লাগবে। আবার তোমার কলেজের একজন খারাপ কিছু করে ফেললো, তাহলে পুরো কলেজটাই সেখানে দায় নিবে। তো ব্যাপারটা এরকম যে নাইট্রোজেন আসলে শ্বাসরোধ করে, তো কিন্তু নাইট্রোজেনের জন্য পুরো গ্রুপকেই নিকটোজেন বলে। গ্রুপ 15-কে নিকটোজেন বলে। নিকটোজেন মানে শ্বাস রোধকারী।
গ্রুপ 15 16 যারা, এদেরকে চ্যালকোজেন বলে। কি বলে ভাইয়া? চ্যালকোজেন। তো চ্যালকোজেন মানে কি? যে চাল। তো এদের ক্ষেত্রে তো চাল পাওয়া যায় না, গ্রুপ 16 থেকে চাল পাওয়া যায় না। চ্যালকো মানে আকরিক। চ্যালকো মানে কি? আকরিক। এরা হচ্ছে আকরিক উৎপন্নকারী মৌল। গ্রুপ 16 এর মৌলগুলা হচ্ছে আকরিক উৎপন্নকারী মৌল। এবং গ্রুপ 17 যারা, এদেরকে হ্যালোজেন বলে। গ্রুপ 17 এর মৌলগুলাকে কি বলা হয়? হ্যালোজেন। গ্রুপ 17 এর মৌলগুলা হচ্ছে হ্যালোজেন। আর গ্রুপ 18 এর মৌল যারা, তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। কারণ এরা আসলে এদের মানে এদের যে শেষ কক্ষপথ এটা পূর্ণ, ফলে এরা কাউকে ইলেকট্রন দেয়ও না, এরা কার থেকে ইলেকট্রন নেয়ও না। মানে এরা নিষ্ক্রিয়, এরা কারোর সাথে বিক্রিয়াও করতে চায় না। নরমালি এরা কারোর সাথে বিক্রিয়াও করতে চায় না। তাহলে গ্রুপ কি বলা যায়? এদেরকে বলা হয় নিষ্ক্রিয় বা অভিজাত মৌল বা বিরল গ্যাস। তাহলে এদেরকে কি গ্রুপ 18 কে অনেক নামেই ডাকা হয়, তাই না? কি কি নামে ডাকা হয় বলতো? গ্রুপ 18 এর যারা, তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে, তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে, তাদেরকে অভিজাত মৌল বলে, অভিজাত মৌল বলে, তাদেরকে বিরল গ্যাস বলে, তাই না? তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলে, তাদেরকে অভিজাত মৌল বলে, তাদেরকে বিরল গ্যাস বলে, তাদেরকে সেতু মৌল বলে। এদেরকে সেতু মৌল বলে। তোমরা কেউ বলতে পারবা গ্রুপ 18 এর যারা, তাদেরকে কেন সেতু মৌল বলা হয়? গ্রুপ 18 এর যারা, তাদেরকে কেন সেতু মৌল বলা হয় বলো? গ্রুপ 18 এর যারা, তাদেরকে কেন সেতু মৌল বলা হয় বলো? আচ্ছা, একটা সেকেন্ড। দাঁড়াও, তোমাদের সামির আপুকে একটু ব্লক দিয়ে নি। সামির আপুকে আসলে একটু ব্লক দাও দরকার, তাই না? দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, সামির আপুকে ব্লক দেওয়া হয়েছে। শেখ সামিরা রহমান। ওকে, ঠিক আছে। তাহলে আচ্ছা, বলতো এদেরকে সেতু মৌল কেন বলা হয়? কারণ ঘটনা কি, এরা হচ্ছে মাঝামাঝি পড়ছে। দেখো, এরা যারা, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা তীব্র, বলতো কি জারক নাকি বিজারক? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি জারক নাকি বিজারক? এরা জারক। আর এই এই যে এরা, এরা হচ্ছে তীব্র বিজারক। ধাতুগুলা হচ্ছে তীব্র বিজারক। বলে এই তীব্র জারক আর তীব্র বিজারকের মাঝখানে বসে আছে। মানে কাইন্ড অফ হয় না যে ব্যাপারটা এরকম যে এই কুল আর ওই কুল, দুই কুল হচ্ছে দুই রকম, তাদের ভিতর বিশাল শত্রুতা, তাদের ভিতর একটা সেতু, সেতুর মতো কাজ করছে। তাহলে এদেরকে সেতু মৌল বলা হয়, এদেরকে বিরল মৌল বলা হয়, অভিজাত মৌল বলা হয়, এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, এদেরকে নিষ্ক্রিয় মৌল। তাহলে আবার একটু বলি, গ্রুপ 15 হচ্ছে নিক্টোজেন, গ্রুপ 16 হচ্ছে চ্যালকোজেন, গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন, আর গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। ফলে মুদ্রা ধাতু কারা জানলাম আমরা? অভিজাত ধাতু কারা সেটা জানলাম। কারা অভিজাত ধাতু সেটা জানলাম, ঠিক আছে। এখন একটু চলে আসো, বলো তো দুষ্টু মৌলকে বলো। এখানে দুষ্টু মৌলকে, এই দুষ্টু মৌল হচ্ছে হাইড্রোজেন। এখানে আমাদের দুষ্টু মৌল, এই যে দুষ্টু, এই দুষ্টু হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কেন দুষ্টু বলতো? হাইড্রোজেন কেন দুষ্টু? হাইড্রোজেন দুষ্টু কারণ হাইড্রোজেন কিন্তু দেখবা যে এদের সাথেও বিক্রিয়া করে, এদের সাথেও বিক্রিয়া করে, তাই না? নরমালি কি হয় যে একজন নির্দিষ্ট কারোর সাথে, ধরো হাইড্রোজেন এই যে এখানে বসে আছে, হাইড্রোজেন বসছে এখানে, কিন্তু দেখো হাইড্রোজেন একটা গ্যাস, ফলে গ্যাস হিসেবে কিন্তু এদের সাথে মিল আছে, তাই না? ফলে এবং দেখবা যে হাইড্রোজেন কিন্তু সবার সাথে বিক্রিয়া করে, তাই না? সবার সাথে। এই যে হাইড্রোজেন দেখো সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রাইড। হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, দেখছো? হাইড্রোজেন ধাতুদের সাথে বিক্রিয়া করে, অধাতুর সাথে সে বিক্রিয়া করে। ফলে সবার সাথে যদি কেউ কি বলা যায়, মানে কি বলা যায়, ইয়া করে, বন্ধুত্ব করে, তাহলে তাকে একটু দুষ্টু বলাই যায়, তাই না? ওই রকম বাজে ওই টাইপের বন্ধুত্ব যদি করে, তাহলে তাকে একটু দুষ্টু বলাই যায়। তাহলে হাইড্রোজেন হচ্ছে দুষ্টু মৌল, হাইড্রোজেন হচ্ছে ভাইয়া দুষ্টু মৌল। তাহলে দুষ্টু মৌলকে হাইড্রোজেন। তাহলে আর কিছু, মোটামুটি আমরা অনেক কিছুই কিন্তু জেনে নিলাম, তাই না? অনেক কিছুই জানলাম, এর সাথে আরো কিছু তথ্য আসলে জানা দরকার, তাই না? এখন
এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এখানে যা কিছু আমরা শিখলাম এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, কারণ এরপরে আরো এক ধাপ শিখবো। এখানে পর্যায়বৃত্ত ধর্ম নামে একটা টার্ম আছে, আমরা একটু পর্যায়বৃত্ত ধর্ম যে টার্মটা সেই জায়গায়ও যাব। তার আগে আমরা একটু পর্যায় নির্ণয় শিখে আসব। ধরো তোমাকে একটা পারমাণবিক সংখ্যা দিয়ে বলল এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কত পর্যায়ের। আর তুমি তো আসলে আকাশ থেকে পড়বা, ভাইয়া আমি কি পর্যায় সারণী এখন মুখস্থ করবো? না, মুখস্থ করবা না। চলো, পর্যায় নির্ণয়টা খুবই সহজ। দেখো, 1 নাম্বার পর্যায় হচ্ছে 1 থেকে 2, 1 আর 2, এটা তুমি পারবা। তো 2 নাম্বার পর্যায়ে এটা শেষ হয়েছে 10 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে, নিয়নে। 3 নাম্বার পর্যায়টা শেষ হয়েছে 18 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে। 4 নাম্বার পর্যায়টা শেষ হয়েছে 36 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে। 5 নাম্বার পর্যায়ে শেষ হয়েছে 54 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে। 6 নাম্বার পর্যায়টা শেষ হয়েছে 86 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে। আর 7 নাম্বার পর্যায়টা শেষ হয়েছে 118 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে। তুমি এই নাম্বারগুলা মনে রাখবা। নাম্বারগুলা কি? 2, 10, 18, 36, 54, 86, 118। কি বলছি? 2, 10, 18, 36, 54, 86, 118। আর একবার বলি, 2, 10, 18, 36, 54, 86, 118। তো খেয়াল করো তুমি কিভাবে পড়বা। ধরো তোমাকে বললো যে 50 50 নাম্বার যে মৌলটা সে কোন পর্যায়ের, তুমি কি করবা? দেখো, 2, 10, 18, 36, 54, তুমি এভাবে গুনবা। 2, 10, 18, 36, 54, তাহলে 54 হচ্ছে 5 নাম্বার সংখ্যা। 54 হচ্ছে 5 নাম্বার সংখ্যা, তাহলে 50 54 আগে, তাহলে 5 নাম্বার পর্যায়ের মৌল। এই যে 5 নাম্বার পর্যায়ের মৌল। ক্লিয়ার? আবার ধরো তোমাকে বলো যে 80 নাম্বার মৌল, যে কোনো মৌল তুমি বলতে পারো যে ভাইয়া 30 নাম্বার মৌল, ভাইয়া 25 নাম্বার মৌল। এখন ধরো 25 নাম্বার মৌলটা হচ্ছে 36 এর আগে। দেখো, 2, 10, 18, 36। এখন 2, 10, 18, 36, মানে 36 হচ্ছে 4 নাম্বার সংখ্যা। তো 25টা হচ্ছে 36 এর আগে আর 18-র পরে, মানে 18 3 নাম্বার সংখ্যা, 18-র পরে, তাহলে 4 নাম্বার পর্যায়ের মৌল। তাহলে 25 হচ্ছে 4 নাম্বার পর্যায়ের মৌল। 25 হচ্ছে 4 নাম্বার পর্যায়ের মৌল। ঘটনা কি বোঝা গেছে? তাহলে খালি এই সংখ্যাগুলা মনে রেখে এই শেষ সংখ্যাটা তুমি পর্যায় বের করে ফেলতে পারবা না? বলো, শেষ সংখ্যাটা মনে রেখে আমরা পর্যায় বের করতে পারবো কিনা? শেষ সংখ্যাটা দেখে আমরা পর্যায় বের করতে পারবো কিনা বলেন? পারবো? তাহলে এই যে নাম্বারগুলা 2, 10, 18, 36, 54, 86, 118, এই নাম্বারগুলা মনে রেখে আরো অনেক কিছু বের করা যায়। দেখো, নাম্বারগুলা কি? 2, 10, 18, 36, 54, 86, 118। কি কি বললাম? 2, 10, 18, 36, 54, 86, 118। এই নাম্বারগুলো তো তুমি দেখলা, তাই না? আচ্ছা, একটা ব্যাপার বলি যে আমাদের প্রি মেডিকেল কোর্সের ক্লাস আগস্টের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি, নাম্বার 1। আর 2 নাম্বার, এখানে বায়োলজি এবং কেমিস্ট্রির এখানে 55 মার্ক। এই দুইটা সাবজেক্টের হচ্ছে মোট চ্যাপ্টার আছে কয়টা? বায়োলজিতে হচ্ছে 12 দুগুণে 24টা, আর কেমিস্ট্রিতে 10টা, 34টা চ্যাপ্টার আছে। এর মধ্যে 4টা চ্যাপ্টার হচ্ছে জীবন ভাইয়া আবার মিমাপু করাবে, আর 30টা চ্যাপ্টারই আমি করাবো। অর্থাৎ আমাদের প্রি মেডিকেল কোর্সে দেখা যায় যে 50%-এর বেশি ক্লাস, মানে মেইন ক্লাসগুলো আমি নিই। ফলে দেখা যাচ্ছে যে ওই দায়িত্বটা, মানে যারা আমাদের প্রি মেডিকেল কোর্সে ভর্তি হবা বা আমাদের যে কোনো মেডিকেল অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা, সেখানে 50%-এর বেশি ক্লাস আমি নিব। ফলে একটা জিনিস যে আমি যেহেতু অনেক দিন ধরে পড়াচ্ছি, 13-14 বছর ধরে পড়াচ্ছি, 50%-এর বেশি ক্লাস আমি নিতে পারতেছি। ফলে কাইন্ড অফ তুমি আমার জিম্মায় থাকবা, তুমি আমার দায়িত্বে থাকবা। ফলে তোমাকে চান্স পাওয়ানোর জন্য যা কিছু করা দরকার, তোমাকে চান্স পাওয়ানোর জন্য সবকিছুর দায়িত্ব ইনশাআল্লাহ আমি নিব। এটা একটা ব্যাপার। এখন চলে আসো, আমরা এই নাম্বারগুলো শিখবো। 2, 10, 18, 36, 54, 86, 118। এখন এখানে প্রথমে দেখো, 1 থেকে 18 নাম্বার যে মৌলগুলো, এদের ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ নির্ণয় করতে পারবা না? 1 থেকে 18 নাম্বার মৌলের ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করে কিন্তু তুমি এর গ্রুপ নির্ণয় করে ফেলতে পারবা। এটা খুবই ইজি, তাই না? ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ নির্ণয় করতে পারবো। আচ্ছা, গেল। এখন আসো আসল জায়গায়। এখন আসো আমরা 19 থেকে 56,
প্রথমত একটা জিনিস দেখো যে ল্যান্থানাইড গুলার পারমাণবিক সংখ্যা দেখো। আচ্ছা তার আগে এইটা শিখে যাই, 19 থেকে 56, আবারও বলি 19 থেকে 56, এরপরে হচ্ছে 72 থেকে 88, না এরপরে বাকি সব এভাবে শিখো, এভাবে শিখি। 57 থেকে 71 এরা আসলে ল্যান্থানাইড, বুঝছো, এরা হচ্ছে ল্যান্থানাইড। আর 89 থেকে 103 এরা সবাই অ্যাক্টিনাইড। এখন তুমি আমাকে বলো তো ল্যান্থানাইডের অ্যাক্টিনাইড গুলা কোন গ্রুপের মৌল? গ্রুপ 3 এর মৌল। তাহলে 1 থেকে 18 তুমি ইলেকট্রন বিন্যাস করে গ্রুপ নির্ণয় করে ফেললা, কারণ এগুলার ইলেকট্রন বিন্যাস সবাই পারি। আচ্ছা 57 থেকে 71 আর 89 থেকে 103 এই দুইটার ক্ষেত্রে এরা সবাই গ্রুপ 3 এর মৌল, এরা সবাই গ্রুপ 3 এর মৌল। কারণ তুমি জানো 57 থেকে 71 হচ্ছে এই 15টা ল্যান্থানাইড, 89 থেকে 103 এই 15টা অ্যাক্টিনাইড। ল্যান্থানাইড অ্যাক্টিনাইড গুলা গ্রুপ 3 এর। এর বাইরে বাকি যারা এদের ক্ষেত্রে কি করবা জানো? পারমাণবিক সংখ্যা থেকে নিচের স্টেশনটা বিয়োগ দিবা। পারমাণবিক সংখ্যা বিয়োগ নিচের স্টেশন। কি বললাম? এদের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বিয়োগ নিচের স্টেশন। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো যে কোনো পারমাণবিক সংখ্যা তুমি আমাকে বলো তো, যে কোনো পারমাণবিক সংখ্যা বলো। ধরো তুমি আমাকে বললা যে 106 না, আগে একটু সহজগুলা শিখি। দেখো তুমি আমাকে বললা 30, তো পারমাণবিক সংখ্যা 30, এর গ্রুপ কত? তো দেখো এই যে সংখ্যাগুলো আছে 30 এর নিচের সংখ্যা কত? এখানে 30 এর নিচের সংখ্যা 18, তাহলে 30 থেকে 18 বিয়োগ দিবা। কত বিয়োগফল হইল? 12। তাহলে 30 পারমাণবিক সংখ্যা যে তার গ্রুপ 12। আবারও বলি, যে কোনো পারমাণবিক সংখ্যা দিলে সেখান থেকে এইখানে যে সংখ্যাগুলো আছে 2, 10, 18, 34, 54, 86, 118, ওই পারমাণবিক সংখ্যা থেকে নিচের সংখ্যাটা এখানে যত সেই সংখ্যাটা বিয়োগ দিবা। ধরো তোমাকে বললো 50, তাহলে 50 এর নিচে কি আছে? 36, এখানে 50 এর নিচে আছে 36, তাহলে 36 বিয়োগ দাও। বিয়োগফল কত? 14। তাহলে 50 নাম্বার যে মৌলটা তার পারমাণবিক সংখ্যা মানে গ্রুপ 14। দেখো এই যে 50 নাম্বার যে তার গ্রুপ 14, কই গেল? এই যে 50, দেখছো 14 নাম্বার গ্রুপের। আবার ধরো 30, কই গেল 30? এই যে 30, দেখো গ্রুপ 12, গ্রুপ 12। তাহলে এভাবে প্রত্যেকটা তোমার মিলবে। এখন ধরো তোমাকে বললো 108, 108, তাহলে 108 এর নিচে কত আছে? 108 এর নিচে আছে 86, তাহলে বিয়োগ করো 86। তাহলে 108 থেকে 86 বিয়োগ দিলে হয় 14 আর 8 কত? 14 24, 22। তাহলে এটা 22 নাম্বার গ্রুপের। সমস্যা হচ্ছে গ্রুপ তো 18টা, গ্রুপ কিন্তু 22টা না। গ্রুপ কয়টা ভাইয়া? গ্রুপ হচ্ছে মোট 18টা, গ্রুপ কিন্তু 22টা না। গ্রুপ কয়টা? গ্রুপ 18টা, গ্রুপ কিন্তু ভাইয়া 22টা না। তাহলে এখন ঝামেলা লেগে গেল না? ঝামেলা লেগে গেল। ঝামেলা কেন লাগছে বলবো? ঝামেলা কেন লাগছে বলি। ঝামেলা লাগছে এই ল্যান্থানাইডের এখানে জায়গা তো একটা, কিন্তু মৌল আসলে 14টা চলে গেছে, মানে আরো 14টা এক্সট্রা মৌল, মানে মোট মৌল এক জায়গায় মোট 15টা মৌল আসলে। ফলে 14টা মৌল এক্সট্রা ঢুকে গেছে, একটা জায়গায় 14টা মৌল এক্সট্রা ঢুকে গেছে। এই জন্য তখন ওই 22 থেকে 14 বিয়োগ দিতে হবে। মোট কথা যদি ধরো গ্রুপ এখানে বিয়োগ চলে বিয়োগফল যাই আসবে সেটাই তার গ্রুপ। ধরো বিয়োগফল আসলে 18, তাইলে গ্রুপ 18। কিন্তু যদি কখনো বিয়োগফল আসলে 19 চলে আসলো, বিয়োগফল ধরো 19 চলে আসছে, তখন তুমি কি করবা? তখন তুমি আরো 14 বিয়োগ দিবা। সহজভাবে বিয়োগফল 18-র বেশি চলে আসলে, কারণ 18-র বেশি তো আর গ্রুপ নাম্বার না, গ্রুপ 18টা হয়, ফলে বিয়োগফল যত ওইটাই গ্রুপ। বিয়োগফল যদি 18-র বেশি হয় তাইলে আরো 14 বিয়োগ দিবা। কি বলছি? বিয়োগফল 18-র বেশি হইলে আরো 14 বিয়োগ দিবা। তাইলে ব্যাপারটা খুবই সিম্পল। আবারও বলি, 1 থেকে 18 ইলেকট্রন বিন্যাস করবা। আর ল্যান্থানাইড অ্যাক্টিনাইড গুলা মানে 57 থেকে 71, 89 থেকে 103 পারমাণবিক সংখ্যা যাদের, তাদেরটা গ্রুপ 3। এর বাইরে বাকি যারা আছে পারমাণবিক সংখ্যা তোমাকে বলবে, তুমি পারমাণবিক সংখ্যাটা লিখবা, এর থেকে বিয়োগ দিবা কি এই যে সংখ্যাগুলা, ওই পারমাণবিক সংখ্যা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ দিবা। বিয়োগ দিলে বিয়োগফল যা ওইটাই তার গ্রুপ, বিয়োগফল যা ওইটাই তার গ্রুপ। যদি বিয়োগফল 18-র বেশি হয়ে যায়,
তখন আরো 14 বিয়োগ দিবা। যদি বিয়োগফল ধরো 22, 24, 25, আরো 14 বিয়োগ দিবা। আরো 14 বিয়োগ দিলে যা আসে ওইটাই তার গ্রুপ, ওইটাই তার গ্রুপ। এখন আমাকে সবাই বলবা যে আমরা কি গ্রুপ নির্ণয়টা বুঝতে পারছি? সবাই আমাকে বলবেন যে আমরা গ্রুপ নির্ণয়টা বুঝতে পারছি কিনা, আমরা গ্রুপ নির্ণয়টা বুঝতে পারছি কিনা। ক্লিয়ার, গুড। আমরা গ্রুপ নির্ণয়টা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা পর্যায় নির্ণয় জানলাম, গ্রুপ নির্ণয় জানলাম। আমরা কিন্তু পর্যায় নির্ণয় পারলাম, গ্রুপ নির্ণয় পারলাম। এখন বলেন তো ব্লক কিভাবে নির্ণয় করা যায়? বলেন। পর্যায় নির্ণয় পারলাম, গ্রুপ নির্ণয় শিখলাম, কিভাবে ব্লক নির্ণয় করা যায়? বলো, কিভাবে ব্লক নির্ণয় করা যায়? তো এদের ইলেকট্রন বিন্যাস, ধরো একটা একটা মৌলের তুমি পর্যায় নির্ণয় করতে পারবা, একটা মৌলের তুমি গ্রুপ নির্ণয় করতে পারবা। এখন গ্রুপ জানলে তো তুমি ব্লক বের করতে পারবা, পারবা না? বলো পারবা কিনা। দেখো 1 আর 2 নাম্বার গ্রুপ এরা এস ব্লক, 13 থেকে 18 নাম্বার গ্রুপ পি ব্লক, 3 থেকে 12 নাম্বার গ্রুপ হচ্ছে ডি ব্লক, আর 57 থেকে 71, 89 থেকে 103 এর মধ্যে মানে 57, 89 আর 90 এই তিনটা বাদে বাকিরা এফ ব্লক। তাহলে গ্রুপ নির্ণয় করলে কিন্তু তুমি ব্লকও বলে ফেলতে পারতেছো, কারণ তুমি যদি জানো যে 1 আর 2 নাম্বার গ্রুপ হচ্ছে এস ব্লক, 13 থেকে 18 নাম্বার গ্রুপ পি ব্লক, 3 থেকে 12 নাম্বার গ্রুপ ডি ব্লক, আর এখানে 58 থেকে 71 আর 91 থেকে হচ্ছে 103 যারা, তারা হচ্ছে এফ ব্লকের মৌল। তাহলে আমরা পর্যায় নির্ণয় শিখলাম, গ্রুপ নির্ণয় শিখলাম, ব্লক নির্ণয় শিখলাম। এখন তোমরা কি জানো আর একটা জিনিস দেখাই তোমাকে। দেখো তোমরা এখানে এই গ্যাপটা দেখবা, ধরো গ্রুপ 18, গ্রুপ 18 ক্ষেত্রে দেখো হিলিয়াম হচ্ছে 2, একটু হিলিয়াম হচ্ছে 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জেনন 54, রেডন 86। এদের গ্যাপটা দেখো, পার্থক্যটা দেখো। হিলিয়াম থেকে নিয়নের পার্থক্য হচ্ছে 8, কত? 8। নিয়ন থেকে আর্গনের পার্থক্য কত? 8। এখান থেকে পার্থক্য কত? 18। এখান থেকে পার্থক্য কত? আরো 18। আর 54 থেকে 86 পার্থক্য কত জানো? 32। অর্থাৎ এটা কিন্তু এখানেও প্রযোজ্য। দেখো ফ্লোরিন থেকে ক্লোরিন কত পার্থক্য? দেখো 8। ক্লোরিন থেকে ব্রোমিন কত পার্থক্য? 18। ব্রোমিন থেকে আয়োডিন কত পার্থক্য? 18। আয়োডিন থেকে অ্যাস্টাটিন কত পার্থক্য? 32। এখানেও তাই, মানে 16 নাম্বার গ্রুপে, 15 নাম্বার গ্রুপে, 14 নাম্বার গ্রুপে, 13 সবগুলোতে একই। দেখো বোরন থেকে অ্যালুমিনিয়ামের পার্থক্য কত? 8। অ্যালুমিনিয়াম থেকে গ্যালিয়ামের পার্থক্য কত? 18। গ্যালিয়াম থেকে ইন্ডিয়ামের পার্থক্য কত? কই গেল? 18। ইন্ডিয়াম থেকে থ্যালিয়ামের পার্থক্য কত? 32। তাহলে জিনিসটা কি বোঝা গেছে? মানে ব্যাপারটা এরকম যে আমি একটু এখানে দেখাই এভাবে, যে এই দুইটার পার্থক্য 8, আমি এইভাবে চিহ্নটা দেখাই। তারপর এই দুইটার পার্থক্য হচ্ছে 8, এই দুইটার পার্থক্য 18, এই দুইটার পার্থক্য 18, এই দুইটার পার্থক্য, এবং এটা সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এই যে দুইটা, এটা আসলে এই মাঝখানের পার্থক্য, বা এই দুইটার পার্থক্য হচ্ছে এইটা আর এইটার পার্থক্য 8। দেখো এইটা আর এইটার পার্থক্য, এইটা এইটা, এইটা এইটা, এইটা এইটা, এইটা এইটার পার্থক্য 18। জিনিসটা কি বোঝা গেছে? তাহলে এখানে একটা মজা আছে, তুমি যদি এই সংখ্যাগুলো খেয়াল করো, 8, 8, 18, 18, 32, তাইলে কিন্তু তুমি কিন্তু একই গ্রুপের মৌলগুলা জানো। ধরো তুমি জানো ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তুমি আয়োডিন, তারপর অ্যাস্টাটিন, এগুলো কিন্তু তুমি জানো। এখন কোনো কারণে অ্যাস্টাটিনের পারমাণবিক সংখ্যা তুমি ভুলে গেছো, কোনো কারণে তোমার জানা দরকার। তুমি কিভাবে বলতে পারবা বলো তো? বলো কিভাবে পারবা? এখন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখন ফ্লোরিন যে নয় এটা তুমি পারো, এটা আমি জানি যে প্রথমটা তুমি পারো, কারণ 1 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যা তোমার মুখস্থ। তুমি এতটুকু জানো
যে ফ্লোরিন হচ্ছে ভাইয়া 9, আর কিন্তু আমার অ্যাস্টাটিন বাইর করতে হবে। এখন তুমি এটাও জানো যে ফ্লোরিনের পরে আছে ক্লোরিন। দেখো ফ্লোরিন তুমি 9 জানো, আবার তুমি এটাও জানো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এরকম। এখন তোমাকে শুধু কি জানতে হবে বলো তো, বলো কি জানতে হবে? তোমাকে জানতে হবে যে ফ্লোরিন থেকে ক্লোরিনে 8 যোগ করতে হয়, এটা থেকে এইটাতে 18 যোগ করতে হয়, এটা থেকে 18তে মানে এভাবে খেয়াল করতে হবে যে এই ফ্লোরিন হচ্ছে 2 নাম্বার পর্যায়ে আর ক্লোরিন হচ্ছে 3 নাম্বার পর্যায়ের মৌল, তাই না বলো? তাহলে 2 থেকে 3-এ যাইতে গেলে তোমাকে 8 যোগ করতে হবে, 3 থেকে 4-এ যাইতে গেলে 18, 4 থেকে 5-এ যাইতে গেলে 18, 5 থেকে 6-এ যাইতে গেলে 32। তাইলে 8, 18, 18, 32 শেষ। মানে হিলিয়ামটা তুমি বাদ দাও। এইখানে 13 থেকে 18 নাম্বার গ্রুপের ক্ষেত্রে তোমার শুরুই হচ্ছে 2 নাম্বার গ্রুপে, এটা তুমি বাদ দাও। তুমি এভাবে মনে রাখবা যে প্রথমটা তুমি 2 নাম্বার পর্যায়টা মনে রাখবা, তাহলে বাকিগুলা এভাবে বাইর করতে পারবা। 2 থেকে 3-এ যাবা, 8 যোগ করবা, 3 থেকে 4-এ যাবা, 18, 4 থেকে 5-এ 18, 5 থেকে 6-এ 32। বুঝা গেছে? ফলে ফ্লোরিনের সাথে 8 যোগ করলে ক্লোরিন পাবা, 9 আর 8 17। এর সাথে 18 যোগ করলে ব্রোমিন পাবা, আরো 18 যোগ করলে আয়োডিন পাবা, আরো 32 যোগ করলে অ্যাস্টাটিন পাবা। অর্থাৎ তোমাকে জানতে হবে যে কত যোগ করতে হবে। 8, 18, 18, 32 শেষ পড়া। 8, 18, 18, 32 ক্লিয়ার জিনিসটা? তাহলে এই সিস্টেমে তুমি কিন্তু একই গ্রুপের প্রথমটা জানলে পরের গুলার পারমাণবিক সংখ্যা বের করতে পারবা, পরের গুলার পারমাণবিক সংখ্যা বের করতে পারবা। এই জায়গাটা বোঝা গেছে কিনা বলো? এটা কি তুমি বুঝতে পারছো? সহজভাবে এভাবে মনে রাখবা যে তুমি ধরো 13 থেকে 18 নাম্বার গ্রুপের এই বোরন থেকে নিয়ন পর্যন্ত জানো, তাহলে এই গ্রুপের বাকিগুলা তুমি বের করতে পারবা, এগুলার বাকিগুলা তুমি বের করতে পারবা। কিভাবে বের করবা? তুমি মনে রাখবা যে এর পরেরটা যদি বের করতে হয় মানে 8 যোগ করতে হয়, এর পরেরটা বের করতে গেলে 18, এর পরেরটা বের করতে গেলে 18, এর পরেরটা বের করতে গেলে 32। অর্থাৎ 2-এরটা তুমি জানো, 3-এরটা যোগ করতে জানতে গেলে 8 যোগ করতে হয়, 4টা জানতে গেলে 18, 5টা জানতে গেলে 18, 6 নাম্বার পর্যায়ে জানতে গেলে আরো 32 যোগ করতে হয়। শেষ পড়া। 8, 18, 18, 32 ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু এখানেও তুমি অ্যাপ্লাই করতে পারবা। দেখো তুমি এই হাইড্রোজেনটা বাদ দাও, তুমি এটা শিখবা হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, ধরো এই দুইটা, এগুলা পারা লাগবে না, এগুলা বাদ, খালি এইটা জানলেই চলবে। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক শেষ। এটা শেষ। এখন আসো এই জায়গা তুমি জানলা, ঠিক আছে? লিথিয়াম 3, বেরিলিয়াম 4। তাহলে মনে রাখবা 3 নাম্বার পর্যায়ে তুমি আরো 8 যোগ করবা, 4 নাম্বার পর্যায়টা জানতে গেলে আরো 8 যোগ করবা, 5-এ জানতে গেলে 18 যোগ করতে হয়, 6 নাম্বারটা জানতে গেলে আরো 18 যোগ করতে হয়। এতটুকু জানলে চলতেছে। যে দুইটা তুমি জানো, 2 নাম্বার পর্যায়ে জানো, তাহলে 3 নাম্বার 8, 8, 18, 18, 8, 8, 18, 18, আর এখানে কি ছিল বলতো? 8, 18, 18, 32। এখানে ছিল 3 নাম্বার পর্যায়ে জানতে গেলে 8 যোগ করতে হয়, 4 নাম্বার পর্যায়ে জানতে গেলে 18, তাহলে এখানে ছিল 8, 8, 8, 18, 18, 32। মানে তুমি 2 নাম্বার পর্যায়ে জানো 3 জানতে গেলে 8 যোগ করতে হয়, 4 জানতে গেলে 18, 5 নাম্বারেরটা জানতে গেলে 18, 6 নাম্বার জানতে গেলে 32, আর এখানে তুমি দুইটা জানো 3, 4, 5, 6 জানতে গেলে 8, 8, 18, 18 যোগ করতে হয়, 8, 8, 18, 18 যোগ করতে হয়, আর এইটা জানতে গেলে 32 যোগ করতে হয় লাস্টেরটা। এই হচ্ছে গেল। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের দেখাই, তোমরা জানো না যে ডি ব্লকের মৌলগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। ডি ব্লকের যে মৌলগুলা, এই মৌলগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। কি মৌল? অবস্থান্তর মৌল। ক্লিয়ার? এখন এই অবস্থান্তর মৌল মানে ডি ব্লকের মৌলগুলার মানে সবাই অবস্থান্তর মৌল না, কেউ কেউ মানে বেশিরভাগই অবস্থান্তর মৌল। তাহলে কে কে অবস্থান্তর মৌল না এটা কেমনে জানা যায়? দেখো মানে কে কে অবস্থান্তর মৌল না, স্ক্যান্ডানিয়াম, ইট্রিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। এটা আর আমি দিচ্ছি না কারণ এটা তেজস্ক্রিয়, তো এগুলা হিসাবের বাইরে থাকে। দেখছো মজাটা? কে কে অবস্থান্তর মৌল না? এই দুইটা আর এই তিনটা,
ঠিক আছে, তাহলে অবস্থান্তর মৌল না কারা? ডি ব্লক ভুক্ত মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। এই দুইটা আর এই তিনটা মনে থাকবে, এই তিনটা আর এই দুইটা। এই পাঁচটা হচ্ছে ডি ব্লক ভুক্ত মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। ডি ব্লক ভুক্ত মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। ডি ব্লক ভুক্ত মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়। এটা কি আমরা পারবো? বলেন সবাই, বলেন এটা আমরা পারবো কিনা। এখন তোমাদের আর একটা জিনিস একটু দেখাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আধা বিক্ষেপ রুল। রুলটার নাম হচ্ছে আধা বিক্ষেপ। তাহলে এই যে রুলটা, এখন যে রুলটা আমরা দেখব সেই রুলটা হচ্ছে আধা বিক্ষেপ। দেখো এখানে লিখি, সেটা হচ্ছে আধা বিক্ষেপ নিয়ম। আধা বিক্ষেপে কি আছে? আতে আকার, ধাতে হচ্ছে ধাতব ধর্ম। আতে আকার, ধাতে ধাতব ধর্ম। বিতে আছে বিজারণ ক্ষমতা। ক্ষীয়তে আছে অক্সাইডের ক্ষারকীয় ধর্ম। তাহলে আবারও বলি, আতে আছে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতা, আর ক্ষীয়তে অক্সাইডের ক্ষারকীয় ধর্ম। মনে থাকবে আধা বিক্ষেপ, এই যে চারটা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য আধা বিক্ষেপ। এভাবে লিখো, গ্রুপে বাড়ে পর্যায়ে কমে। এই চারটা বৈশিষ্ট্য গ্রুপে বাড়ে পর্যায়ে কমে। মানে ধরো একই গ্রুপে, গ্রুপ 1 এর নিচের দিকে আসতেছো বা গ্রুপ 2 এর নিচের দিকে তুমি আসতেছো, কি বললাম? গ্রুপ 1 এর নিচের দিকে আসতেছো, গ্রুপ 2 এর নিচের দিকে আসতেছো। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আসলে বাড়ে কি কি বৈশিষ্ট্য? আকার বাড়ে, ধাতব ধর্ম বাড়ে, বিজারণ ক্ষমতা বাড়ে, অক্সাইডের ক্ষারকীয় ধর্ম বাড়ে। এখন একটা জিনিস ক্লিয়ার করে দিই, কারো বিজারণ ক্ষমতা বেশি মানে সে শক্তিশালী বিজারক, এটা যেন কোনোভাবে ভুল না করো। কারো বিজারণ ক্ষমতা বেশি মানে সে শক্তিশালী বিজারক। ঝামেলাটা কই লাগে? তোমরা ছোটকাল থেকে শিখে আসতেছো যে জারক বিজারণ বিক্রিয়ায় অ্যাটেন্ড করে, কি বলছি? আর বিজারক জারণ বিক্রিয়াতে অ্যাটেন্ড করে, ঠিক আছে? তাহলে জারক বিজারণ বিক্রিয়ায় অ্যাটেন্ড করে আর বিজারক জারণ বিক্রিয়াতে অ্যাটেন্ড করে। এটা তুমি ছোটকাল থেকে শিখে আসতেছো, এই জন্য তোমার মাথায় সেট হয়ে গেছে যে জারক বিজারণ, বিজারক জারণ, তাই না? কিন্তু মনে রাখো এটা কিন্তু বিজারণ বিক্রিয়া, আর এখানে আমি বলতেছি বিজারণ ক্ষমতা। তো এই বিক্রিয়া বাদে বাকি জায়গাগুলাতে বিজারণ ক্ষমতা বললে বুঝবা যে ধরো আমি বললাম যে এর বিজারণ ক্ষমতা বেশি, তাহলে তোমাকে বুঝতে হবে যে ও শক্তিশালী বিজারক, ওর জারণ ক্ষমতা বেশি, তাইলে ও শক্তিশালী জারক। ঘটনা কি বোঝা গেছে? তাইলে একই গ্রুপে এই চারটা ধর্ম বাড়ে মানে কি? একই গ্রুপে যত এদিকে আসতেছো তত আকার বাড়ে, তত আকার বাড়ে। ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাহলে এখানে সবচেয়ে বেশি আকার কার? ফ্রান্সিয়ামের, তারপরে আকার সিজিয়ামের। তাহলে যত এদিকে আসতেছে তত আকার বাড়ে। কেন আকার বাড়ে? কারণ একই গ্রুপে যত নিচে আসো তত একটা করে শক্তি স্তর বাড়ে। কি বাড়ে? শক্তি স্তর বাড়ে। খেয়াল করো, লিথিয়ামের শক্তি স্তর শেষ ইলেকট্রন 2s এ, সোডিয়ামের 3s এ, পটাশিয়ামের 4s এ, রুবিডিয়ামের 5s এ, সিজিয়ামের 6s এ একটা করে শক্তি স্তর বাড়ছে, তাই না? এই যে লিথিয়ামের শক্তি স্তর হচ্ছে দুইটা শক্তি স্তর, সোডিয়ামের শক্তি স্তর 3টা, পটাশিয়ামের শক্তি স্তর 4টা, ফ্রান্সিয়ামের শক্তি স্তর 7টা। কয়টা? 7টা। একটা করে শক্তি স্তর বাড়ে, তো একটা করে শক্তি স্তর বাড়লে অবশ্যই আকার বাড়বে। তাহলে যত একই গ্রুপে নিচে আসো তত আকার বাড়ে, যত একই গ্রুপে নিচে আসো তত ধাতব ধর্ম বাড়ে, তত ধাতব ধর্ম বাড়ে, তত সক্রিয় ধাতু হয়। তাহলে একই গ্রুপে নিচের দিকে আসলে তত ধাতব ধর্ম বাড়ে।
তাহলে এর মধ্যে এই গ্রুপে সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার? ফ্রান্সিয়ামের। কিন্তু ফ্রান্সিয়ামটা কিন্তু স্থায়ী না, এটা তেজস্ক্রিয় মৌল। আমি যদি বলি সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার, তুমি বলবো ফ্রান্সিয়ামের। কিন্তু আমি যদি বলি যে স্থায়ী সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার, তখন তুমি বলবা সিজিয়ামের। তাহলে সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার? ফ্রান্সিয়ামের। কিন্তু স্থায়ী সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার, তখন তুমি বলবা সিজিয়ামের। তাহলে একই গ্রুপে যত নিচে আসে তত ধাতব ধর্ম বাড়ে, একই গ্রুপে যত নিচে আসে তত ধাতব ধর্ম বাড়ে। এখন একটা জিনিস বলি, আচ্ছা এইখানে তো শক্তি স্তর বাড়ে, আর এদিকে কিসের স্তর বাড়ে বলো তো? বলো, একই গ্রুপে শক্তি স্তর বাড়ে, তাহলে একই পর্যায়ে কি বাড়ে? একই পর্যায়ে বাড়ে উপশক্তি স্তর। কি বাড়ে? উপশক্তি স্তর। তাহলে একই গ্রুপে বাড়ে শক্তি স্তর, আর একই পর্যায়ে বাড়ে হচ্ছে উপশক্তি স্তর। একই পর্যায়ে কি বাড়ে ভাইয়া? উপশক্তি স্তর বাড়ে। মনে থাকবে, এইটা যেন ভুল না হয়। একই গ্রুপে শক্তি স্তর বাড়ে, একই পর্যায়ে উপশক্তি স্তর বাড়ে। শক্তি স্তর বাড়লে আকার বাড়ে, আর উপশক্তি স্তর বাড়লে আকার কমে, জানো? উপশক্তি স্তর বাড়লে আকার কমে। কারণ কেন আকার কমে জানো? বলো তো, কেন আকার কমে? কেন উপশক্তি স্তর বাড়লে আকার কমতে থাকে? কেন উপশক্তি স্তর বাড়লে আকার কমে? কে বলতে পারবা? ঘটনা কিভাবে হয় আমি তোমাকে একটা জিনিস বলি। ধরো এখানে আছে পটাশিয়াম, এখানে আছে পটাশিয়াম, এই পটাশিয়ামে এরপরে আছে ক্যালসিয়াম। ধরো আমি পটাশিয়াম আর ক্যালসিয়ামই দেখাই। পটাশিয়ামে আছে 19 পারমাণবিক সংখ্যা, মানে এর 19টা প্রোটন আছে আর 19টা ইলেকট্রন আছে। ক্লিয়ার? আর ক্যালসিয়ামের ক্ষেত্রে এর 20টা প্রোটন আছে আর 20টা ইলেকট্রন আছে। মানে নিউক্লিয়াসে আছে 19টা প্রোটন আর বাইরে আছে 19টা ইলেকট্রন। আর এখানে 20টা প্রোটন আছে নিউক্লিয়াসে আর 20টা ইলেকট্রন আছে বাইরে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে প্রোটনগুলো, আমি পি দিয়ে লিখলাম প্রোটন আর ই দিয়ে লিখলাম ইলেকট্রন। তাহলে এই 19টা প্রোটন 19টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। আর এখানে 20টা ইলেকট্রন 20টা প্রোটন 20টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। তাহলে বলো তো, এখানে 20টা প্রোটন 20টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, তাহলে এখানে আকর্ষণ শক্তি কোথায় বেশি? আকর্ষণ শক্তি কোথায় বেশি? এখানে আকর্ষণ শক্তি বেশি না? 20 জন 20 জনকে আকর্ষণ করতেছে, আর এখানে 19 জন 19 জনকে আকর্ষণ করতেছে। ফলে এখানে আকর্ষণ শক্তি বেশি। তো যত আকর্ষণ বেশি, তাই না, যে যত আকর্ষণ বেশি তত কিন্তু দূরত্ব কমে যায়, তত কাছাকাছি আসে, তাই না? দেখবা যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, এখন ছেলেটা যদি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে, তাহলে দেখা যাবে যে ওই তার যে প্রিয়জন, তার আকর্ষণে দেখা যায় যে নায়িকার বাসার সামনে যে বসে আছে, তাই না? তো মানে মোট কথা, আকর্ষণ যত বেশি তত দূরত্ব কমে। ফলে এখানে আকর্ষণ বেশি, তাই দূরত্ব কম। ওকে? কিন্তু যদি ব্যাপারটা এমন হতো 19টা প্রোটন 19টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, আর এখানে 20 জন 20 জনকে, ফলে খালি চোখে দেখা যাচ্ছে এখানে আকর্ষণ বেশি, খালি চোখে দেখা যাচ্ছে এখানে আকর্ষণ বেশি। কিন্তু যদি ব্যাপারটা এমন হইতো, ধরো 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 একটা সোডিয়াম প্লাস আছে এখানে, হ্যাঁ, একটা সোডিয়াম প্লাস আছে, একটা ফ্লোরিন মাইনাস আছে। এখানে একটা ফ্লোরিন মাইনাস আছে, একটা সোডিয়াম প্লাস আছে। তো বলো তো কোনটার আকার ছোট? সোডিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস, বলতে হবে কোনটার আকার ছোট। সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস, আমাকে বলবা কোনটার আকার ছোট। বলো কোনটার আকার ছোট, দেখি কে বলতে পারো, বা কার মোটামুটি একটা আইডিয়া আছে যে এই অ্যান্সারটা কিভাবে করতে হয়, কিভাবে এই অ্যান্সার গুলা করা যায়। দেখি কে পারো। একটা হচ্ছে সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে ফ্লোরিন মাইনাস, কোনটার আকার ছোট? এইরকম যদি তোমাকে দেয় পরীক্ষায়, ঠিক আছে, যে এই টাইপের জিনিস, যে কোনটার আকার ছোট কোনটার আকার বড়, তুমি সোজা বাংলায় প্রোটন আর ইলেকট্রন এইটা বের করে ফেলবা,
যেখানে কয়টা প্রোটন আছে এখানে কয়টা ইলেকট্রন আছে। তাহলে কি বের করবো ভাইয়া, আবারও বলি, এখানে কয়টা প্রোটন আছে আর কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে? এটা বের করতে পারলে এটা বাকিটা বের করতে পারবা। দেখো সোডিয়াম প্লাস, এখন মনে রাখো যে প্রোটন কখনো চেঞ্জ হয় না, প্রোটন থাকে নিউক্লিয়াসে, ফলে প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, ফলে পারমাণবিক সংখ্যা কখনো চেঞ্জ হয় না। যে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, এটা ফিক্সড। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, মানে 11, এটা ফিক্সড, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, কখনো চেঞ্জ হবে না, মনে থাকবে। তাইলে ভাই কি চেঞ্জ হবে বলতো? ইলেকট্রন চেঞ্জ হয়। যেমন ফ্লোরিনের হচ্ছে পারমাণবিক মানে প্রোটন 9টা আর ইলেকট্রন আছে হচ্ছে 10টা, মানে F মাইনাস মানে একটা ইলেকট্রন বাড়ছে, ফলে ইলেকট্রন 10টা। আর সোডিয়ামের ক্ষেত্রে দেখো প্রোটন 11টা আর ইলেকট্রন আছে 10টা, তাহলে সোডিয়াম প্লাসে প্রোটন 11টা ইলেকট্রন 10টা। আবার বলি, সোডিয়াম প্লাসে প্রোটন 11টা ইলেকট্রন 10টা, আর ফ্লোরিন মাইনাসে প্রোটন 9টা ইলেকট্রন 10টা। গুণফল করলে কত আসে? এখানে আছে 90, এখানে আছে 110। এখন বলো কোথায় আকর্ষণ বেশি? এখানে আকর্ষণ বেশি না? কোথায় আকর্ষণ বেশি বলো? আকর্ষণ কোথায় বেশি? এখানে আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি হলে কি হয়? আকার ছোট হয় না? আকর্ষণ বেশি হইলে আকার ছোট হয়। আবারও বলি, আকর্ষণ বেশি হইলে আকার ছোট হয়। তাহলে বলো কার আকার ছোট? কার আকার ছোট? কার আকার ছোট বলো? বলো। সোডিয়াম প্লাস, সোজা বাংলায় মনে রাখবা তুমি কি আমি বলি, গুণ করে দিবা, প্রোটন আর ইলেকট্রন গুণ করে দিবা। গুণ করলে যেইটার মান বড় পাবা, বুঝবা যে এখানে আকর্ষণ বেশি, আর যত বেশি আকর্ষণ তত সাইজ ছোট হয়ে যায়। ফলে গুণফল বেশি হইলে সাইজ ছোট, সোজা বাংলা। গুণফল বেশি হইলে সাইজ ছোট। দেখো 11 জন প্রোটন, মানে এরা নিউক্লিয়াসে আছে, 11 জন ধরে 10 জনকে টানতেছে, আর এখানে 9 জন 10 জনকে টানতেছে। তাহলে 11 জন 10 জনকে টানতেছে, মানে টানাটানি বেশি হবে না? বেশি কাছাকাছি, ইলেকট্রন গুলা বেশি কাছে চলে আসবে। ইলেকট্রন গুলা বেশি কাছে চলে আসলে সাইজ ছোট হয়ে যাবে। ইলেকট্রন গুলা বেশি কাছে চলে আসলে সাইজ ছোট হয়ে যাবে। তাহলে সোডিয়াম প্লাসের সাইজ ছোট। ধরো আমি আরো একটা দেখি। ধরো সোডিয়াম প্লাস আছে, ম্যাগনেসিয়াম 2 প্লাস আছে, সোডিয়াম ম্যাগনেসিয়ামের অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে। ধরো দেখো ম্যাগনেসিয়াম 2 প্লাস মানে হচ্ছে 12টা প্রোটন আছে 10টা ইলেকট্রন আছে, 120 গুণ করলে হয়। এখানে 13টা প্রোটন আছে 10টা ইলেকট্রন আছে, গুণ করলে হয় 130। তাহলে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এই তিনটার মধ্যে কার আকার ছোট বলো? এই তিনটার মধ্যে কার সাইজ ছোট? এখানেও একই জিনিস, যার গুণফল বেশি তার আকার ছোট। তাহলে এই তিনটার মধ্যে গুণফল কোনটার বেশি? 130। যেখানে গুণফল বেশি তার আকার ছোট, ফলে এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাসের আকার ছোট। তাহলে আসো আসল জায়গায় চলে আসি। এই যে জায়গাটা, এখানে দেখো একই গ্রুপে যত নিচে আসবা তত আকার ছোট হয়, আর একই পর্যায়ে যত এদিক থেকে এদিকে যাবা তত, সরি, একই গ্রুপে যত নিচে আসো তত একটা করে শক্তি স্তর বাড়ে, ফলে আকার বাড়ে। আর যত এদিকে যাও তত একটা করে শক্তি স্তর কমে, একটা করে উপশক্তি স্তর বাড়ে, ফলে আকার কমে। তাহলে এখানে হচ্ছে একটা করে শক্তি স্তর বাড়ে, ফলে আকার বাড়ে। এদিকে গেলে একটা করে উপশক্তি স্তর বাড়ে, ফলে আকার কমে। আকার কমে মানে মোট কথা মনে রাখবা, কোনো বৈশিষ্ট্য যদি একই গ্রুপে বাড়ে তাহলে সেটা এদিকে কমবে। যেমন আধা বিক্ষেপ, যত একই গ্রুপে নিচে আসবা তত আকার বাড়বে, ফলে এদিকে আকার কমে যাবে। তত ধাতব ধর্ম বাড়বে, এদিকে ধাতব ধর্ম বাড়বে, ফলে এদিকে ধাতব ধর্ম কমে যাবে। এদিকে যে ধাতব ধর্ম কমে গেছে তার প্রমাণ আছে। দেখো এই যে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, এরা সবাই ধাতু, আর এদিকে যারা এরা সবাই অধাতু না? দেখছো ধাতব ধর্ম এদিকে বাড়ে, নিচে বাড়ে, আর এদিকে কমে। এই জন্যই এগুলা হচ্ছে অধাতু আর এইগুলা হচ্ছে ধাতু।
আচ্ছা, বিজারণ ক্ষমতা এইটাও হচ্ছে গ্রুপে বাড়ে। বিজারণ ক্ষমতা গ্রুপে বাড়ে, মানে যত নিচে আসো তত বিজারণ ক্ষমতা বাড়ে, মানে তারা শক্তিশালী বিজারক হয়। তাহলে এদিকে যদি যাও তাহলে কি বাড়বে বলতো? বিজারণ ক্ষমতার উল্টা জারণ ক্ষমতা বাড়বে। বা যদি এভাবে বলি, বিজারণ ক্ষমতা এদিকে বাড়লে এদিকে বিজারণ ক্ষমতা কমে যাবে। তাহলে এদের বিজারণ ক্ষমতা বেশি, এদের বিজারণ ক্ষমতা কম। বিজারণ ক্ষমতা কম মানে জারণ ক্ষমতা বেশি, ফলে এগুলা জারণ ক্ষমতা বেশি। এই জন্য তুমি প্রায় পড়ো ধাতুগুলা হচ্ছে বিজারক, তুমি এটা পড়ছো, ধাতুগুলা হচ্ছে বিজারক আর এদিকে গুলা হচ্ছে অধাতু, অধাতুগুলা জারক। তুমি এগুলো পড়ছো না ভাইয়া? ধাতুগুলা হচ্ছে বিজারক আর অধাতুগুলা হচ্ছে জারক। কেন বলতো? কারণ যত এদিকে আসো তত বিজারণ ক্ষমতা কমতেছে, ফলে জারণ ক্ষমতা বাড়তেছে, ফলে এগুলা জারক। ফলে ধাতুগুলা বিজারক, অধাতুগুলা জারক। তবে ধাতুগুলার মধ্যে এদিকে আসলে, নিচের দিকে আসলে বিজারণ ক্ষমতা বাড়ে। আচ্ছা, এরপরে আসো খুবই ইম্পর্টেন্ট, অক্সাইডের ক্ষারকীয় ধর্ম। ধরো 4টা অক্সাইড আমি ধরে নিচ্ছি, ধরো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, রুবিডিয়াম অক্সাইড, সিজিয়াম অক্সাইড। ধরো 4টা অক্সাইড দিয়ে তোমাকে বললো যে কার ক্ষারকীয় ধর্ম বেশি। তুমি জানো একই গ্রুপে নিচে আসলে ক্ষারকীয় ধর্ম বাড়ে, ফলে তুমি বলবা সিজিয়ামের সিজিয়াম অক্সাইড এটা বেশি ক্ষারকীয়। আমি যদি বলি কোনটা বেশি অম্লীয়, তাহলে তুমি বলবা যে এই 4টার মধ্যে সোডিয়াম অক্সাইড বেশি অম্লীয়। নিচের দিকের গুলা যদি বেশি ক্ষারকীয় হয়, উপরের দিকের গুলা বেশি অম্লীয় হবে, তাই না? আর অক্সাইডের ক্ষারকীয় ধর্ম একই গ্রুপে বাড়ে, তাহলে পর্যায়ে কি হয়? অক্সাইডের ক্ষারকীয় ধর্ম কমে। এখন একটা জিনিস তো তুমি জানো যে বিজারণ ক্ষমতার উল্টা হচ্ছে জারণ ক্ষমতা, ধাতব ধর্মের উল্টা হচ্ছে অধাতব ধর্ম, ক্ষারকীয় ধর্মের উল্টা হচ্ছে অম্লীয় ধর্ম। ফলে ওই হিসাবে আমরা বলতে পারি যে এদিকে যদি ক্ষারকীয় ধর্ম বাড়ে গ্রুপে, তাহলে পর্যায়ে অম্লীয় ধর্ম বাড়ে। এদিকে যদি বিজারণ ক্ষমতা বাড়ে তাহলে এদিকে জারণ ক্ষমতা বাড়ে। এদিকে যদি ধাতব ধর্ম বাড়ে তাহলে এদিকে অধাতব ধর্ম বাড়ে, তাই না? ফলে এটা নিয়ে ভালো একটা প্যাচ লাগে। ফলে তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আধা বিক্ষেপ, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, অক্সাইডের ক্ষারকীয় ধর্ম। তো ধর্ম আসলে অনেক আছে, হ্যাঁ। তো মেইনলি এই 4টা ধর্মই তুমি খেয়াল রাখবা, আর মনে রাখবা বাকি সব ধর্ম হচ্ছে এর উল্টা। ফলে এই 4টা ধর্ম একই গ্রুপে বাড়ে, ফলে একই পর্যায়ে কমে। এই 4টা ধর্ম যদি একই পর্যায়ে কমে, তাহলে বাকি সব ধর্ম একই পর্যায়ে বাড়ে। ফলে তুমি গ্রুপের ক্ষেত্রে মনে রাখতে পারো যে এই 4টা ধর্ম একই গ্রুপে কমে, বাকি সব ধর্ম বাড়ে। সরি, এই 4টা ধর্ম একই গ্রুপে বাড়ে, বাকি সব ধর্ম কমে। আবার এই 4টা ধর্ম একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে, ফলে বাকি সব ধর্ম বাড়ে। বাকি সব ধর্ম কি? এদের উল্টা ধর্মগুলো আছে, অধাতব ধর্ম, বিজারণ ক্ষমতার উল্টা জারণ ক্ষমতা, অক্সাইডের ক্ষারকীয় ধর্মের উল্টা হচ্ছে অক্সাইডের অম্লীয় ধর্ম। আর কি ধর্ম আছে বলো? ওই যে গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এরকম আরো অনেক বৈশিষ্ট্য আছে। বাকি সব বৈশিষ্ট্য হচ্ছে একই পর্যায়ে থেকে বাম থেকে ডানে গেলে বাড়ে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে বাড়ে। এখন তোমাকে একটা জিনিস দেখাই, এই জিনিসটা কি বোঝা গেছে? এই জিনিসটা কি বোঝা গেছে বলেন? এখন তোমাকে খুব সুন্দর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে আয়নীকরণ শক্তির কথা বললাম, হ্যাঁ। আমি একটু মুছে দিই, এটা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে, একটু মুছে দিই। তো আধা বিক্ষেপ হচ্ছে, একটু এখানে লিখি, আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, অক্সাইডের ক্ষারকীয় ধর্ম। এই 4টা ধর্ম কি হয় ভাইয়া? এই 4টা কিভাবে মনে রাখা যায়? আধা বিক্ষেপ। এবং এই 4টা ধর্মের ক্ষেত্রে কি মনে রাখবা? গ্রুপে বাড়ে, পর্যায়ে কমে। ফলে এই 4টা ধর্ম যদি একই পর্যায়ে এদিক থেকে এদিকে কমে, বাকি ধর্মগুলা বাড়ে, তাই না? তো আমরা গ্রুপের হিসাবই করি, গ্রুপে এগুলা বাড়ে। ফলে যদি আয়নীকরণ শক্তির কথা বলি, আয়নীকরণ শক্তি গ্রুপে কি হয় বলতো? আয়নীকরণ শক্তি কমে। ধরো কথার কথা, আয়নীকরণ শক্তি একই গ্রুপে এদিক থেকে এদিকে গেলে কমে। এটা আমি কেমনে বুঝবো? জিনিসটা খেয়াল করো, যত এদিকে আসো তত একটা করে শক্তি স্তর বাড়ে। শক্তি স্তর বাড়ে না?
ধরো সোডিয়ামের শক্তি স্তর হচ্ছে 3টা শক্তি স্তর আছে, কয়টা? 1টা 2টা 3টা। আর সেখানে আমরা যদি সিজিয়ামের কথা বলি, সিজিয়ামের শক্তি স্তর আছে 6টা, 6টা শক্তি স্তর আছে। তো জিনিসটা বুঝো, জিনিসটা কেমন, যে নিউক্লিয়াস যে সে হচ্ছে অনেকটা মায়ের মতো, মা। আর এই যে বাইরের শক্তি স্তরে যে নিউক্লিয়াস, এ হচ্ছে মানে ইলেকট্রনটা, এ হচ্ছে মেয়ে। এখন ধরো গ্রামে যখন থাকে বা এলাকায় যখন থাকে, তখন দেখবা যে মেয়ের সাথে সবসময় মা থাকে। মেয়ে স্কুলে যাচ্ছে, মেয়ে প্রাইভেটে গেছে, যেখানেই যাক মা সবসময় আছে। ফলে তুমি আমাকে বলো তো, এই মেয়ের সাথে যদি কোনো ছেলে প্রেম করতে চায়, চাইলেই প্রেম করতে পারবে? চাইলেই প্রেম করতে পারবে না। কেন পারবে না বলো তো? কারণ সবসময় মা সাথে থাকে। মানে ঘটনা হচ্ছে কি, মেয়ে এই হচ্ছে মা, নিউক্লিয়াস, আর মেয়ে হচ্ছে এটা, খুব কাছাকাছি, খুব কাছাকাছি। মানে যে শেষ শক্তি স্তর আর নিউক্লিয়াস খুব কাছাকাছি থাকলে আকর্ষণ অনেক বেশি থাকে। ফলে এই ইলেকট্রনকে চাইলেই বের করা যায় না। কোনো ছেলে আসলেই এই মেয়েকে প্রেমে ফেলতে পারবে না, কারণ মেয়ের সাথে কন্ট্যাক্টই তো করা যাবে না, মাই সবসময় থাকে। কিন্তু ধরো এখন এই হচ্ছে মা, আর এই হচ্ছে মেয়ে শেষ শক্তি স্তরে। এখন ধরো কোনো কারণে মেয়ে এখন ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, এখন মা হচ্ছে গ্রামে, মেয়ে চলে আসছে ঢাকায়। এখন তো মার থেকে মেয়ের দূরত্ব অনেক বেশি। ফলে এই যে মেয়ে, এখন কোনো ছেলে চাইলেই কিন্তু এই মেয়ের সাথে কথা বলতে পারবে, মেয়েকে পটাইতে পারবে, মানে মেয়েকে এই শক্তি স্তর থেকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তাইলে বলো কোন ইলেকট্রনটাকে বের করা সহজ? এই দূরে যে, তাকে বের করা সহজ না। ফলে নিচে যত আসতে থাকে তত একটা করে শক্তি স্তর বাড়তে থাকে, ফলে শেষ ইলেকট্রনটা অনেক দূরে চলে যায়। ফলে শেষ শক্তি স্তরের ইলেকট্রনকে বের করা সহজ। বের করা সহজ মানে আয়নীকরণ শক্তি কম। ধরো আয়নীকরণ শক্তি মানে এভাবে চিন্তা করতে পারো যে ওই মেয়েটাকে পটানোর এনার্জি। এখন এইখানে যদি খুব কাছাকাছি, মায়ের খুব কাছাকাছি মেয়ে থাকে, তাহলে ওই মেয়েকে পটাইতে তোমার অনেক বেশি এনার্জি খরচ করতে হবে। মানে কাছাকাছি থাকলে, শক্তি স্তর কম থাকলে এনার্জি অনেক বেশি খরচ করতে হবে। আর মেয়ে যদি অনেক দূরে থাকে, তাহলে তো মা নেই, বাবা নাই, ফলে এই মেয়েকে পটানো ইজি, এই মেয়েকে শক্তি স্তর থেকে বের করা ইজি। ঘটনা বোঝা গেছে? ফলে যত নিচে আসো তত শক্তি স্তর বাড়ে, ফলে ইলেকট্রন তত দূরে চলে যায় মা থেকে, তত ইলেকট্রনকে বের করা সহজ। সহজ মানে কি, তোমার শক্তি কম খরচ করতে হবে, আয়নীকরণ শক্তি কম। ফলে যত নিচে আসো তত একই গ্রুপে আয়নীকরণ শক্তি কমে, যত নিচে আসো তত হচ্ছে আয়নীকরণ শক্তি কমে। কি বলছে? যত নিচে আসো তত আয়নীকরণ শক্তি কমে যায়। ফলে একই গ্রুপে এই 4টা ধর্ম, আকার বাড়ে, ধাতব ধর্ম বাড়ে, বিজারণ ক্ষমতা বাড়ে, মানে ও শক্তিশালী বিজারক হয়, ও শক্তিশালী বিজারক হয়। আর অক্সাইডের ক্ষারকীয় ধর্ম কি হয়? অক্সাইডের ক্ষারকীয় ধর্ম বাড়ে। ফলে এদিকে অক্সাইডের ক্ষারকীয় ধর্ম বাড়ে। এখন ধরো এদিকে অক্সাইডের অম্ল ধর্ম বাড়ে। এখন ধরো তুমি আমাকে বললা, ভাইয়া বোরনের অক্সাইড, কার্বনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, এই 3টা অক্সাইড, এই 3টা অক্সাইডের মধ্যে কার অম্ল ধর্ম বেশি? বলো। বোরন, কার্বন আর নাইট্রোজেনের অক্সাইড, এই 3টার মধ্যে কার অম্ল ধর্ম বেশি? তুমি জানো যে একই পর্যায়ে অম্ল ধর্ম বাড়ে, একই গ্রুপে ক্ষারকীয় ধর্ম বাড়ে, একই পর্যায়ে অম্ল ধর্ম বাড়ে। ফলে এর মধ্যে নাইট্রোজেনের যে অক্সাইড, তার অম্ল ধর্ম বেশি, এর মধ্যে নাইট্রোজেনের যে অক্সাইড, তার অম্ল ধর্ম বেশি। মজা না জিনিসটা? আবার ধরো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এই 4টা, বোরনের অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড, গ্যালিয়ামের অক্সাইড, ইন্ডিয়ামের অক্সাইড, এই 4টার মধ্যে তোমাকে জিজ্ঞেস করলো কার ক্ষারকীয় ধর্ম বেশি, তুমি বলবা সবার শেষে যারা, তার ক্ষারকীয় ধর্ম বেশি, সবার উপরে যে, তার অম্ল ধর্ম বেশি। তাই না? মানে ব্যাপারটা বেসিক, এখানে ব্যতিক্রম আছে, উভধর্মী অক্সাইড আছে, এই জায়গায় আমরা আসবো, কিন্তু এটা হচ্ছে বেসিক থিওরি, যে উপরের দিকের গুলার অম্ল ধর্ম বেশি, নিচের দিকের গুলার ক্ষার ধর্ম বেশি। যদি একই পর্যায়ের 4টা অক্সাইড বলে, এদিকের গুলা অম্লধর্মী, এদিকের গুলা ক্ষারধর্মী। কারণ তুমি জানো যে এদিকের গুলা হচ্ছে ধাতু, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, এটা একটা বেসিক থিওরি। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, আর অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। তাহলে ভাই ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী, এটা হচ্ছে বেসিক একটা তথ্য। তারপর একই গ্রুপে যত নিচে আসবা,
ক্ষার ধর্ম বাড়ে, একই পর্যায়ে গেলে অম্ল ধর্ম বাড়বে। এটা হচ্ছে বেসিক থিওরি। এর বাইরে বাকি কারা উভধর্মী, কারা পলি অক্সাইড, কারা এই অক্সাইড অক্সাইড সব আমরা শিখবো, সবই আমরা শিখবো, কোনো সমস্যা নেই। আপাতত এই বেসিক আলোচনা তোমাকে জানতে হবে। এখন একটা জিনিস বলো, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মৌল আর যৌগ দুটা কিন্তু ডিফারেন্ট। ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মৌলের কোনো কিছু জানতে চাইলে একরকম অ্যান্সার আসবে, যৌগের কোনো কিছু জানতে চাইলে অ্যান্সারটা কিন্তু ডিফারেন্ট আসবে। ব্যাপারটা কি রকম ভাইয়া? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো লিথিয়াম, লি না কে, রুবি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, কথার কথা ধরো সিজিয়াম, এই চারটা পাঁচটা মৌল দিয়ে বললো যে কার ধাতব ধর্ম বেশি, কার ধাতব ধর্ম বেশি, তুমি বলবা সিজিয়ামের। কিভাবে বুঝলাম? পর্যায়বৃত্ত ধর্ম থেকে আমরা জানি, আধা বিক্ষেপ থেকে জানি কার ধাতব ধর্ম বেশি, বা কার গলনাঙ্ক বেশি, বা কার স্ফুটনাঙ্ক বেশি। হ্যাঁ, তো এদের মধ্যে এই যে লিথিয়ামের গলনাঙ্ক বেশি, কিভাবে বুঝলাম? এটা পর্যায়বৃত্ত ধর্ম থেকে জানলাম যে একই গ্রুপে যত নিচে আসো তত গলনাঙ্ক কমতে থাকে, তত গলনাঙ্ক কমতে থাকে। জিনিসটা আসলে ওই রকমই, যে গলনাঙ্ক মানে কি, কাউকে গলাইতে যে এনার্জি দেওয়া লাগবে। এখন তুমি জানো না যে এর শেষ ইলেকট্রনটাকে বাইর করা ইজি, কারণ ইলেকট্রন শেষ শক্তি স্তর ইলেকট্রনটা অনেক দূরে, মা থেকে অনেক দূরে, ফলে এই মেয়েকে পটানো সহজ, এই মেয়েকে গলানো সহজ। ফলে নিচের দিকের যারা তাদের গলনাঙ্ক কম হয়, উপরের দিকের যারা তাদের গলনাঙ্ক বেশি হয়। তো যখন মৌল দিবে তখন তুমি এই যে আধা বিক্ষেপ নিয়ম, অর্থাৎ এই যে পর্যায়বৃত্তিক ধর্ম আধা বিক্ষেপ, এইটার অ্যাপ্লাই করবা। কিন্তু 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 ধরো তোমাকে যদি এভাবে দেয় লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, হ্যাঁ সিজিয়াম ক্লোরাইড, এই চারটার কার গলনাঙ্ক বেশি, এই চারটার কার গলনাঙ্ক বেশি, তখন তুমি কিন্তু এই আধা বিক্ষেপ নিয়ম অ্যাপ্লাই করতে পারবা না। কারণ এখানে অ্যাপ্লাই করতে হবে ফাজানের নিয়ম। তাহলে ফাজানের নিয়ম কোথায় অ্যাপ্লাই করতে হয়? যৌগের ক্ষেত্রে। তোমাকে যদি একটা যৌগ দেয় আর যখন মৌল দিবে তখন তুমি আধা বিক্ষেপ রুলটা অ্যাপ্লাই করবা। আধা বিক্ষেপ যখন মৌল দিবে তখন তুমি আধা বিক্ষেপ রুলটা অ্যাপ্লাই করবা, আর যখন যৌগ দিবে তখন তুমি ফাজানের নিয়ম অ্যাপ্লাই করবা। আজকে আমি ফাজানের নিয়ম শিখাচ্ছি না, এগুলো আমরা শিখাবো। তবে মনে রাখতে হবে যখন যৌগ দিবে তখন আমাকে ফাজানের নিয়ম অ্যাপ্লাই করতে হবে, যখন মৌল দিবে তখন আমাকে আধা বিক্ষেপ রুলটা অ্যাপ্লাই করতে হবে। ফলে মৌলের ক্ষেত্রে এই যে পর্যায়বৃত্তিক ধর্ম যেগুলা, এগুলা মৌলের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, যৌগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। যৌগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় যায় না, যৌগের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। মনে থাকবে এটা, এটা যেন মনে থাকে। এখন চলে আসো আরেকটা জিনিস আমরা দেখতে চাই, সেটা হচ্ছে এই যে পর্যায় সারণী তুমি দেখতেছো, এর মধ্যে আমি যদি বলি, দেখো ধরো আমি ধাতব ধর্মের কথা বলতেছি, একই গ্রুপে যত নিচে আসো তত ধাতব ধর্ম বাড়ে, আবার এদিকে কিন্তু ধাতব ধর্ম কমে, তাই না? ফলে আলটিমেটলি এদিকে কমে আবার এদিকে বাড়ে, তাহলে সবচেয়ে বেশি ধাতব ধর্ম কার হবে? এটার। তবে এটা তো স্থায়ী না, এটা তেজস্ক্রিয়। ফলে আমি যদি বলি সবচেয়ে বেশি সক্রিয় ধাতু কোনটা, তোমাকে বলতে হবে ফ্রান্সিয়াম। এখন আমি যদি বলি যে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু ফ্রান্সিয়াম, কিন্তু যদি স্থায়ীর মধ্যে সবচেয়ে সক্রিয় কোনটা, তখন বলতে হবে সিজিয়াম। স্থায়ীর মধ্যে সবচেয়ে সক্রিয় কে? সিজিয়াম। স্থায়ীর মধ্যে সবচেয়ে সক্রিয় হচ্ছে সিজিয়াম। আবার আরেকটা জিনিস দেখো, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি এদিক থেকে এদিকে বাড়ে, আবার ইলেকট্রোনেগেটিভিটি এদিক থেকে এদিকে কমে। ফলে ইলেকট্রোনেগেটিভিটি এদিকে কমে এদিকে বাড়ে। ফলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটা বলতো? সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটা? এইটা, এইটা। কারণ এরা তো নিষ্ক্রিয় গ্যাস, এরা বাদ। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি এদিক থেকে এদিকে বাড়ে আবার এদিকে কমে। তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লোরিন। সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ কে ভাইয়া? ফ্লোরিন। আবারও বলি সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ হচ্ছে ফ্লোরিন। আবার যদি বলি সবচেয়ে মানে কম ইলেকট্রোনেগেটিভ, মানে সবচেয়ে তড়িৎ ধনাত্মক কে বলতো? তাহলে বলতে হবে সবচেয়ে তড়িৎ ধনাত্মক কে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন, বলতে হবে সবচেয়ে তড়িৎ ধনাত্মক কে হবে বলো?
সবচেয়ে তড়িৎ ধনাত্মক কে হইতে পারে? সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন। এখন আসো আরো কিছু জিনিস দেখি। এখন আমাদের এই যে মৌলগুলা আছে, এই মৌলগুলার মধ্যে কিছু তথ্য আমরা একটু জানতে চাই। এই মৌলগুলার মধ্যে যদি বলি সবচেয়ে ভারী ধাতু কোনটা, সবচেয়ে ভারী ধাতু সেটা হচ্ছে অসমিয়াম। দেখো সবচেয়ে ভারী ধাতু ভারী ধাতু এটা হচ্ছে অসমিয়াম। তাহলে অসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। সবচেয়ে হালকা ধাতু কোনটা বলো তো কে? লিথিয়াম। তাহলে সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম, সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। সবচেয়ে ভারী ধাতু কে ভাইয়া? অসমিয়াম। সবচেয়ে হালকা ধাতু কোনটা? লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু কোনটা ভাইয়া? লিথিয়াম। তাহলে সবচেয়ে ভারী ধাতু পড়লাম, সবচেয়ে হালকা ধাতু পড়লাম, সবচেয়ে নমনীয় ধাতু কোনটা জানো? সবচেয়ে নমনীয় ধাতু এটা হচ্ছে প্লাটিনাম। তাহলে সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, সবচেয়ে নমনীয় ধাতু প্লাটিনাম, সবচেয়ে নমনীয় ধাতু প্লাটিনাম, সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে প্লাটিনাম। এখানে একটা জিনিস একটু বলি, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, কিন্তু সবচেয়ে হালকা মৌল যদি বলি, হালকা মৌল, তাহলে কোনটার কথা বলতে হবে বলতো? সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল বললে হাইড্রোজেন, আর সবচেয়ে হালকা ধাতু বললে লিথিয়াম। গেল। সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম, সবচেয়ে নমনীয় ধাতু প্লাটিনাম। সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে নমনীয় ধাতু কি বলছি ভাইয়া? প্লাটিনাম। সবচেয়ে বেশি গলনাঙ্ক কার? সবচেয়ে বেশি গলনাঙ্ক এটা হচ্ছে টাংস্টেন। তোমরা জানো সবচেয়ে বেশি হচ্ছে টাংস্টেন। টাংস্টেনের ওই যে তোমরা দেখছো না যে ওই যে বাল্ব, ওই যে যে বাল্বগুলো একটু লাল লাল টাইপের আলো দেয়, বাথরুমে ইউজ করে, কম দামি, মানে ট্রান্সপারেন্ট কাচে যে বাল্বগুলা থাকে ওইগুলাকে টাংস্টেন বাল্ব বলে। তাহলে সবচেয়ে বেশি গলনাঙ্ক হচ্ছে কার? টাংস্টেনের। সবচেয়ে কম স্ফুটনাঙ্ক কার জানো? হিলিয়ামের। সবচেয়ে কম স্ফুটনাঙ্ক এটা হচ্ছে হিলিয়ামের। তাহলে সবচেয়ে বেশি গলনাঙ্ক হচ্ছে টাংস্টেনের, সবচেয়ে কম স্ফুটনাঙ্ক হচ্ছে হিলিয়ামের। সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন, আর সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে ভাইয়া প্লাটিনাম। সবচেয়ে নমনীয় ধাতু প্লাটিনাম। এখন কিছু তরল ধাতু বলি তোমার কাছে, কিছু তরল ধাতু। এই যে ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, এরপর মার্কারি। কি কি ভাইয়া? ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, মার্কারি, সিজিয়াম, এগুলো সব তরল ধাতু। এখন তরল অধাতু কে জানো? তরল অধাতু মানে তরল কিন্তু ধাতু না, সে হচ্ছে ব্রোমিন। তাহলে সবচেয়ে তরল ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, মার্কারি, সিজিয়াম, আর তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তরল অধাতু কি বলছি ভাইয়া? তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তাহলে এই জায়গাগুলো আমরা একটু খেয়াল করব। সবচেয়ে বেশি গলনাঙ্ক হচ্ছে টাংস্টেনের, আর সবচেয়ে কম স্ফুটনাঙ্ক হচ্ছে হিলিয়ামের। তরল ধাতু হচ্ছে ফ্রান্সিয়াম, গ্যালিয়াম, মার্কারি, সিজিয়াম। তরল অধাতু হচ্ছে ব্রোমিনের। সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, সবচেয়ে প্রকৃতিতে পাওয়া সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, আর সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে কি জানো? প্লাটিনাম। সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে প্লাটিনাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে শোনো, এগুলা না সিকিউতে আসবে না, এগুলা হচ্ছে এমসিকিউর পড়া। আচ্ছা, তো 12টা বেজে গেছে, আমরা মোটামুটি 1 ঘন্টা 45 মিনিটের মতো ক্লাস করছি। তো আজকের ক্লাসটা হচ্ছে আমি এ পর্যন্ত রাখতে চাচ্ছি। এখন আমাকে একটু বলো যে আজকে আমরা মেইনলি পর্যায় সারণী সম্পর্কে একটা
সম্যক ধারণা নিতে চাইছি যে পর্যায় সারণী কি, সে আসলে কিভাবে পর্যায় সারণীটা আসলে পড়তে হয়, পর্যায় সারণী কোথায় কি আছে। তো আমাকে একটু সবাই জানাও যে পর্যায় সারণীটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়েছে কিনা, পর্যায় সারণীটা আমরা বুঝতে পারছি কিনা সুন্দরভাবে, এটা একটু আমাকে জানাইতে পারো। আচ্ছা, তাহলে আজকে ক্লাস কিন্তু এ পর্যন্ত শেষ। তোমাদের জন্য গুড নিউজ, আগামীকাল রাত 10টায় ক্লাস আছে। আগামীকাল রাত 10টায় ক্লাস আছে। আমরা আগামীকাল বই ধরে ধরে পড়বো এবং কালকে আসলে মজা পাবা, তোমরা পড়াশোনা করে কালকে আসলে মজা পাবা, বুঝছো? আচ্ছা, আর আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, যে কারো যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।